হ্যাঁ, হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এটা হচ্ছে ভেক্টরের একদম ১ম লেকচার। আমরা হচ্ছে পুরা ভেক্টরে আসলে আমাদের কি টপিক আছে, সেই টপিকগুলার একটা লিস্ট এখানে দেয়া হইছে। তো এটা একটা লাইভ ক্লাস। আমরা হচ্ছে মাঝে মাঝে স্টুডেন্টদের প্রশ্ন-টশ্ন নিব, শুনবো এবং সেই সাথে আমরা আমাদের রেগুলার যে লেকচার সেটাও আসলে কন্ডাক্ট করব। তো একদম ১ম এ আমাদের যে লিস্ট দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আগে একটু টপিকগুলো সম্পর্কে আইডিয়া দিয়ে নেই যে আসলে পুরা চ্যাপ্টারে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। 9-10 এর সাথে আমাদের আসলে এখানে পার্থক্যটা কি? এবং আসলে কি টপিক নিয়ে এখানে আলোচনা করা হয়? কোথা থেকে বেশি প্রশ্ন আসে? কোন টপিকটা কি নিয়ে আলোচনা করে? খুব ডেপথ এ হয়তো আমরা যাইতে পারবো না। কিন্তু হচ্ছে চেষ্টা করব যে যতটুকু একটা হালকা পাতলা আইডিয়া নিয়ে চ্যাপ্টারটা শুরু করা যায়। যে আসলে আমাদের এই চ্যাপ্টারের গোলটা কি? আমরা আসলে কোন দিকে যাইতে চাচ্ছি? এই চ্যাপ্টারটা শিখে লাভটা কি হচ্ছে? ঠিক আছে? তো তাহলে চলো একদম ১ম এ আমরা যেগুলা নিয়ে কথাবার্তা বলবো, একটু জাস্ট প্রত্যেকটা টপিক সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা দেই। যেহেতু একদম ১ম লেকচার। তো আমাদের এখানে দেখো ১ম এ আমরা ভেক্টর এবং স্কেলার কি, এই জিনিসগুলা যে কি এটা আমরা জানি। আমরা হচ্ছে এগুলা কিন্তু ক্লাস 9-10 এও হালকা পাতলা আমরা দেখে আসছি, শুনে আসছি, শিখে আসছি এবং ওইগুলা নিয়ে ১ম এ আসলে কিছুক্ষণ আলাপ আলোচনা হবে। এবং ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, তারপরে আমরা সেগুলা নিয়ে আলোচনা করব। এবং বিশেষ ধরনের কিছু ভেক্টর আছে, সমান ভেক্টর, অসমান ভেক্টর, অবস্থান ভেক্টর। এরকম কিছু ভেক্টর আমরা দেখব, যেগুলার কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে, ওইগুলো আমরা দেখব, বিশেষ কিছু ভেক্টর। এরপরে আছে হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগটা একটু আলাদা। আমরা যেমন স্কেলারের যোগ করি জ্যামিতিক আ আ আ বীজগাণিতিকভাবে যেমন আমরা স্কেলারের যোগ করি। যেমন ধরো এরকম বলা হলো যে হচ্ছে আমাদের একটা ভর একটা বস্তা, এই বস্তার মধ্যে মনে করো ৫ কেজি কোনো একটা ধরো ৫ কেজি ভরের কোনো একটা বস্তু রাখা হইছে বা ৫ কেজি চাল রাখা হইছে। আমি যদি এখানে ২ কেজি চাল নিয়ে আসি, তাহলে কিন্তু টোটাল হয়ে যাবে ৭ কেজি। তো এই যে বীজগাণিতিক যেই যোগ, এরকম যোগ কিন্তু আমরা আসলে এই ভেক্টরের বেলাতে করি না। ভেক্টরের বেলাতে একটু অন্য রকমের যোগ করা হয়। ওটাকে আমরা জ্যামিতিক যোগ বলি আরকি। তো এটা নিয়ে আমরা দেখব যে আসলে ভেক্টর ২ টা ভেক্টর যদি থাকে সেক্ষেত্রে আসলে যোগ কিভাবে করে? জাস্ট একটু যদি সিম্পল আইডিয়া দিতে চাই, তাহলে এভাবে বলা যায় যে হচ্ছে মনে করো আমার কাছে কোনো একটা বল রাখা আছে। সাপোজ আমাদের কাছে এইরকম একটা বল রাখা আছে। তো আমি বললাম যে হচ্ছে এই যে আমাদের কাছে বলটা রাখা আছে, এই বলটাকে যদি এই দিক বরাবর আমি ধাক্কা দেই, তাহলে এটা কোন দিকে যাবে বলো তো দেখি? ডান দিকে ধাক্কা দিলে এটা কোন দিকে যাবে? আর কোত্থাও ধাক্কা দেই নাই। জাস্ট ডান দিকে একটা টোকা দেয়া হইছে। তাইলে এটা কোন দিকে যাবে? ডান দিকেই ডান দিকে যাবে। যাবে। এই যে এটা সুন্দর, এখান থেকে কিন্তু ডান দিক বরাবরই যাবে। এবং আমি যদি এটাকে উপরের দিকে ধাক্কা দেই, ধরো ডান দিকে ধাক্কা দিলাম না, আমি এটাকে উপরের দিকে ধাক্কা দিলাম। তাহলে কি হবে? এটা উপরের দিকে যাবে। উপরের দিকে তাই তো? হ্যাঁ, যাবে। গুড। তো এখন যদি এইরকম হয় যে হচ্ছে আমি ২ টা দিকে একই সাথে ধাক্কা দিলাম, যে হচ্ছে এই বলটার উপরে আমি যেমন ডান দিকেও ধাক্কা দিলাম, ঠিক তেমনি আমি এটাকে উপরের দিকেও ধাক্কা দিলাম। তাহলে বলো তো কমন সেন্স থেকে, এটা কি আসলে পিছনের দিকে যাবে বা বাম দিকে যাবে? নাকি মাঝ বরাবর কোনো একটা রাস্তা দিয়ে চলে যাবে? মাঝ অবশ্যই বরাবর মাঝ ভেরি গুড। বরাবর যাবে। থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। তাহলে মাঝ বরাবর কোনো একটা দিক দিয়ে কিন্তু এটা বের হয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে মাঝ বরাবর তো অনেক দিক হইতে পারে। এই দিকে হইতে পারে, এই দিকে হইতে পারে, এই দিকে হইতে পারে। তাহলে মাঝ বরাবর যে এই বলটা চলে যাবে, এটা আমরা কমন সেন্স থেকে বুঝতে পারতেছি। কিন্তু আসলে এটা এক্সাক্টলি কোন রাস্তা দিয়ে যাবে, সেইটা কিন্তু আমরা এই ভেক্টরের যোগ যখন শিখব তখন শিখতে পারবো। এবং শুধুমাত্র এরকম ২ টা বল না, যদি এরকম আমাদের কাছে ৩০ টা বলও থাকে, যে একটা বস্তুর উপরে এরকম ৩০ টা ফোর্স কাজ করছে, বা অত বেশি না নেই, ৪টা ৫টা ফোর্স কাজ করছে এট এ টাইম একই সাথে, তাহলে আমাদের ওইটা নেট কোন দিক বরাবর চলে যাবে, সেগুলো আমরা হচ্ছে এই পার্টে গিয়ে দেখব। এবং ভেক্টরের যোগের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা শিখব। ভেক্টরের বিয়োগও আছে, যে হচ্ছে ২ টা ভেক্টর একটা থেকে আরেকটা যদি বাদ দেওয়া হয়, তাহলে আসলে ভেক্টরের বিয়োগ কিভাবে করে, এই জিনিসগুলো আমরা দেখব। এবং তারপরে আছে হচ্ছে ভেক্টরের উপাংশে বিভাজন। এটা যারা হচ্ছে আমার ওই যে আগে কিছু ফ্রি ক্লাস করছো, তারা হয়তো উপাংশ সম্পর্কে হালকা পাতলা আইডিয়া আছে। কিন্তু এটা একটু সামনে গেলে তখন আমরা বুঝাইতে পারবো, যে যেমন আমরা হচ্ছে একটু আগে বলছিলাম যে হচ্ছে একটা বলকে এই দিক বরাবর আমি ধাক্কা দিলাম এবং এই দিক বরাবর ধাক্কা দিলাম। তো ২ টা দিকে ধাক্কা দেওয়ার কারণে সেটা হয়তো মাঝ বরাবর কোনো একটা ডিরেকশনে চলে গেল। হ্যাঁ? মাঝ বরাবর কোনো একটা ডিরেকশনে এটা চলে গেল। এখন আমাদেরকে যদি আমাদেরকে যদি এই ২ টা বল দেয়া না থাকতো, আমি যদি দেখতাম যে হচ্ছে এই দিক বরাবর আমাদের ফোর্সটা কাজ করছে, বা এই দিক বরাবর নেট বলটা এদিক বরাবর চলে গেল, তাহলে এইটাকে না আমরা বলি লব্ধি। এইটাকে আমরা বলি হচ্ছে লব্ধি। ঠিক আছে? বা এটাকে আমরা ইংলিশে বলি রেজাল্ট্যান্ট। তো এই রেজাল্ট্যান্টটাকে আসলে ভাগ করা যায়। হ্যাঁ? এই রেজাল্ট্যান্টটাকে কয়েকটা উপাংশে ভাগ করা যায়, কয়েকটা দিকে ভাগ করা যায়। যেমন আমরা যেটা ১ম এ দেখছি,
যে এই দিক বরাবর একটা ফোর্স ছিল এবং এই দিক বরাবর একটা ফোর্স ছিল, আমাদের মাঝখান বরাবর যে এই মাঝ দিক বরাবর যে বলটা চলে গেছে, এইটাকে আমরা বলছিলাম হচ্ছে আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট বা লব্ধি, এইটাকে আমরা বলছিলাম। এবং এইগুলা না সেগুলার আসলে উপাংশ, এইগুলা হচ্ছে তাদের উপাংশ। জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে আসলে উপাংশ জিনিসটা কি, এগুলা নিয়ে ডিটেলসে আসলে আমরা আলোচনা করব। ওকে, এবং তারপরে দেখো আমাদের আরও আছে যে হচ্ছে উপাংশ বিভাজনের কিছু উদাহরণ, প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আছে যেগুলা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে হচ্ছে ধরো আমরা যখন হাঁটছি তখন আসলে আমাদের মানে আমাদের এখানে কি অ্যাকশন রিয়াকশন যেই ফোর্সগুলা কাজ করছে সেগুলা কীরকম কম্পোনেন্টে ভাগ হচ্ছে বা কীরকম উপাংশে ভাগ হওয়ার কারণে আমাদের ওয়েটও লিফট হচ্ছে, আবার আমরা সামনের দিকেও আগায় যাচ্ছি। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। নদী নৌকার সমস্যা বলি একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, এখান থেকে আসলে মানে প্রত্যেক বছরই তোমরা প্রশ্ন পাবা। সেটা হচ্ছে হয় ইন্টারে, না হলে অ্যাডমিশনে দেখবা যে হচ্ছে যতগুলা ভার্সিটিতে পরীক্ষা দিবা এটা কমন পাবাই, প্রত্যেকটাতে থাকবে না হয়তো, কিন্তু এক সিজনে আসলে এইখান থেকে প্রশ্ন কোনো না কোনো ভার্সিটিতে কমন থাকবেই, এটা মানে মাস্ট। এখান থেকে খুব ভালো রকম প্রশ্ন আসে এবং গত 2 বছর আগে এখান থেকে কিন্তু বোর্ডেও প্রশ্ন আসছে, তো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসেই। এরপর আছে হচ্ছে আয়ত একক ভেক্টর, এটা আরেক স্পেশাল ধরনের ভেক্টর, এগুলো আমরা দেখব। তারপরে আছে হচ্ছে উপাংশে, এখানে ভেক্টর যোগ করার কিছু শর্টকাট টেকনিক আছে যেগুলোর সাহায্যে আমরা খুব সহজে দুইটা ভেক্টরকে যোগ করতে পারি। আমরা ভেক্টরের যোগেরই আসলে অনেকগুলা নিয়ম শিখব, যাতে করে আমরা খুব প্রথমে যেভাবে করব যে একেবারে সহজে যাতে করে আমরা যোগটা করতে পারি সেরকম কিছু সূত্র শিখব, এবং তারপরে আমরা একটু স্মার্ট ওয়েতে যোগটা বের করা শিখব বা ভেক্টরের লব্ধি করা শিখব। এরপরে টপিক হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ যেমন আমি একটা সার্টেন বেগে যাচ্ছি, আমার পাশে একটা ট্রেন, সেই ট্রেনটাও যদি একটা বেগে যায় তাহলে আমার সাপেক্ষে ট্রেনের বেগ কত, এরকম যেরকম টাইপের কিছু ম্যাথ আছে এগুলার থেকে আমরা আসলে বেশ কয়েকটা টপিক আপেক্ষিক বেগের মধ্যে পড়ে যায়। যেমন হলো একটা লোক ছাতা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যদি বৃষ্টি পড়ে তাহলে তাকে কোন দিকে ছাতা ধরতে হবে, এরকম টাইপের বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে আপেক্ষিক বেগের প্রবলেম আমরা সলভ করে তারপরে অ্যান্সার করতে পারি। এরপরে আছে হচ্ছে ভেক্টরের গুণ। ভেক্টরের গুণটা থেকেও আসলে ভালো রকম প্রশ্ন আসে। এখানে হচ্ছে ২ রকমের ভেক্টর গুণ আছে। আমরা তো যখন বীজগাণিতিক গুণ যেগুলা করছিলাম সেগুলাতে জাস্ট একরকম গুণই ছিল। ধরো ৫ কে ৩ দিয়ে গুণ করলাম, ৩ ৫ ১৫। তো এখানে আর কোনো ঝামেলা নাই। কিন্তু ভেক্টরের গুণ এটা ২ রকমের গুণ আছে। একটা হচ্ছে স্কেলার গুণ বলে, একটাকে বলে ভেক্টর গুণ। ওগুলা নিয়ে আমরা ডিটেইলসে যাব। তারপরে ২টা ভেক্টর আছে, সেই ২টা ভেক্টরের মধ্যে আসলে আমাদের অ্যাঙ্গেল কত, মাঝখানের অ্যাঙ্গেল কত। সাপোজ এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। তো এই ২টা ভেক্টরের মাঝখানে আসলে অ্যাঙ্গেল কত, সেই অ্যাঙ্গেলটা বের করার কিছু ফর্মুলা আছে, সূত্র আছে, সেগুলো আমরা দেখব। একটা ভেক্টরের অক্ষের সাথে কোণ কত, সেটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ করে আছে, এই জিনিসগুলা বেশ গুরুত্বপূর্ণ, এগুলো দেখব। তারপরে আছে তলের সাথে কোণ, যে এক্স ওয়াই তল একটা ভেক্টর সেটা কত ডিগ্রি কোণে আছে। তারপর ক্ষেত্রফল নির্ণয়, ২টা ভেক্টর দেয়া থাকলে আমাদের ওই ২টা ভেক্টরকে নিয়ে যদি কোনো একটা সামান্তরিক তৈরি করা হয় তাহলে সেটার ক্ষেত্রফল কিভাবে আমরা বের করতে পারি। ৩টা ৪টা ভেক্টর থাকলে সেগুলা কি সমতলীয় কিনা, একই তলে তারা অবস্থান করছে কিনা, এরকম কিছু প্রশ্ন আছে, এরকম কিছু টপিক আছে, সেগুলো দেখব। প্যারালেলোপাইপড এটা অন্য একটা পার্ট, এটা নিয়ে আসবো। তারপর আছে ক্যালকুলাসের হাতেখড়ি। ক্যালকুলাসটা হচ্ছে আমাদের ইন্টারের ফিজিক্সের জন্যে যতটুকু ক্যালকুলাস আমাদের কাভার দেওয়া লাগবে সেইটুকু আমরা হচ্ছে এখানে কাভার করব, এবং এটা আসলে একটু ব্রড টপিক হয়ে যাবে ওই সেন্সে যে হচ্ছে আমাদের ক্যালকুলাসটা যেহেতু এখনও ম্যাথে আমরা পাই নাই, ক্লাস 9-10এও এটা সম্পর্কে ধারণা ছিল না, তো ফিজিক্সেই প্রথম আছে। ম্যাথেও আসলে একটু পরের দিকে তোমরা পাবা, অনেক জায়গাতে ম্যাথে শুরুতে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করে বা ক্যালকুলাস দিয়ে শুরু করে, কিন্তু ফিজিক্সে আসলে সবার আগে চলে আসে আসলে। তো আগে ম্যাথে না করা থাকলে বেশিরভাগেরই করা থাকে না, তো সেই কারণে আসলে ক্যালকুলাসের একটা হাতেখড়ি আমরা দিব, যতটুকু পর্যন্ত করলে তুমি কনসেপচুয়ালি ফিজিক্সের জিনিসগুলো বুঝতে পারবা, এবং তারপরে আসলে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো কিছু টার্ম আছে, এগুলো নিয়ে আমরা আসব। তো এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টারের ওভারভিউ। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই যতগুলা টপিক আছে সেগুলো হচ্ছে এই কতগুলা অংশের মধ্যে এগুলাকে ভাগ করা যাচ্ছে। তো এর মধ্যেই আসলে ম্যাথ, প্রচুর রকমের ম্যাথ আছে, যে ম্যাথগুলো আসলে যেমন আমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তেমনি এইচএসসি পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। আবার একই সাথে তোমাদের কিন্তু দেখবা যে হচ্ছে এখান থেকে যেই চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ এই জন্যে যে এইখানকার কনসেপ্টগুলো দিয়েই কিন্তু সামনে যখন তুমি গতিবিদ্যা পড়বা, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, যেই চ্যাপ্টার বলো প্রত্যেকটা চ্যাপ্টারেই ভেক্টরের একটা ছোঁয়া আছে। তো এই কারণে কিন্তু এটা আসলে খুবই খুবই ভাইটাল একটা চ্যাপ্টার। খুব ভালোভাবে কনসেপ্টগুলো বুঝে থাকলে আসলে পুরা ফিজিক্সটাই দেখবা যে আসলে সহজ হয়ে গেছে। ওকে, এইবার আসো আমরা একদম আমাদের যেই একেবারে রুট
মানে আমাদের একদম কোর টপিকে চলে যাচ্ছি, যে হলো ভেক্টর এবং স্কেলার কি। সেগুলা নিয়ে আমরা কথা বলবো। তোমরা সবাই জানো যে হচ্ছে আসলে ভেক্টর যেটা মানে আমরা আগে যদি বলি যে হচ্ছে এগুলা কি আসলে? এগুলা আসলে রাশি, তাই না? যদি আমরা রাশির কথা বলি, রাশি জিনিসটা কি? রাশি হচ্ছে এমন কিছু যেগুলাকে আসলে আমরা পরিমাপ করতে পারি, তাই তো? যেমন আমাদের হচ্ছে, যদি আমি বলি যে কোনো একটা ব্লক এখানে রাখা আছে, একটা ব্লক বা একটা বস্তু এখানে রাখা আছে, এই বস্তুটার ভর এমন একটা জিনিস যেটা আমরা পরিমাপ করতে পারি, তাহলে ভর একটা রাশি। ভর এমন একটা জিনিস যেটাকে আমরা পরিমাপ করতে পারি, এটারে আমরা মাপতে পারি, তাহলে ভর একটা রাশি। এই ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এর লেংথ আছে, ব্রেডথ আছে, হাইট আছে, এইগুলাকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে যা কিছু পরিমাপ করা যায় সেইগুলাকে আমরা বলি হচ্ছে রাশি, ঠিক আছে? তাহলে আমি এইটাকে একটু লিখে রাখি যে যা কিছু পরিমাপ করা যায় সেগুলাকে আমরা বলছি রাশি। যা কিছু পরিমাপ করা যায় তা হলো রাশি। যেমন কি পরিমাপ করা যায়? ভর পরিমাপ করা যায়, আমরা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, আমরা হচ্ছে সরণ বা দূরত্ব নির্ণয় করতে পারি, ঠিক আছে? এরকম যে ধরনের ইয়াগুলা আছে সেগুলাকে আমরা পরিমাপ করতে পারি, এবং এদেরকে আমরা কিন্তু রাশি বলছি, ঠিক আছে? এদেরকে আমরা রাশি বলছি। তো রাশিকে আমরা ২ টা ভাগে ভাগ করি। রাশি যে জিনিসটা আছে, রাশি যে টার্মটা আছে, এটাকে আমরা কিন্তু ২ টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার, আরেকটা হচ্ছে ভেক্টর। তো এই যে রাশি, এই রাশিটাকে যেটা বললাম ২ টা ভাগে যদি ভাগ করি, একটা পাশে আসবে হচ্ছে ভেক্টর রাশি, আরেকটা পাশে আসবে হচ্ছে কি স্কেলার রাশি। এবং এগুলো আমরা কিন্তু 9-10 এও জেনে আসছি, কিন্তু জাস্ট একটু আরেকবার রিক্যাপ করা হচ্ছে। যে দেখো স্কেলার রাশি যেইগুলা সেগুলার কিন্তু সম্পূর্ণরূপে যদি আমি এটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমার ওই স্কেলার রাশিটার মান জানা দরকার, এবং অবশ্যই সেই সাথে ওইটার একক জানা দরকার। একক কোনো একটা স্কেলার রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান জানা লাগে এবং তার একক জানা লাগে। যেমন কি এক্সাম্পল হতে পারে, যে আমরা সবাই জানি যে হচ্ছে মনে করো কোনো একটা ব্লক এখানে আছে। আমি একটু আমার এখানে কিছু ঝামেলা আছে, এগুলো একটু সরাই ফেলি স্ক্রিনের উপরে। হ্যাঁ, যে এখানে মনে করো আমার একটা ব্লক রাখা আছে। হ্যাঁ, এই যে ব্লক, এই ব্লকটার কিন্তু আমি যদি বলি এটার ম্যাস কত, এটার ম্যাস আমি যদি বলে দেই 5, তাহলে কিন্তু এই রাশিটা বা এই ভরটাকে আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলাম না। কারণ এইটার এককটা আমি বলি নাই। এটা কি ৫ কেজি নাকি ৫ গ্রাম নাকি ৫ মিলিগ্রাম কত, এটা কিন্তু আমি বলি নাই। তো সেইজন্য বলছি যে এই স্কেলার রাশি হচ্ছে এমন ধরনের রাশি, যেই রাশিটাকে প্রকাশ করার জন্যে আমাদের এই যেমন ওইটার মান জানা লাগে, ওই রাশিটার মান জানা লাগে, যেমন ভর যদি হয় তাহলে সেই ভরের মানটা জানা লাগবে, এবং সেই সাথে আমাদের এককটা জানা লাগবে। এখন বেশিরভাগ বইগুলাতে কিন্তু এই এককের কথাটা আলাদা করে আর মানে প্রকাশ করে না, আলাদা করে আর বলে না। কারণ তারা ধরেই নেয় যে যখনই একটা কিছুর মান আমি বলছি তার সাথে এককটা অ্যাসোসিয়েটেড আছে। এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট চলে আসবে, মানের সাথে এককটা চলে আসবে। এই কারণে আমাদের আসলে কখনো ২ টাকে আলাদা, আলাদা করে বলা হয় না। একবারে বলে যে স্কেলার রাশি শুধুমাত্র মান থাকলে ওই যেই রাশিগুলার শুধু মান আছে সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যেগুলার মান প্লাস দিক আছে ওগুলা হচ্ছে ভেক্টর রাশি। তো এটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইজন্য বলে রাখলাম যে অনেকগুলা বইতে কিন্তু মান আর একককে একসাথে ইউনিফাইড একটা ইয়াতে চিন্তা করে বলে, একটা ডোমেইনের মধ্যে চিন্তা করে বলে শুধুমাত্র মান দিয়ে এটাকে চালায় দেয়। কিন্তু হচ্ছে আসলে এককটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো স্কেলার রাশি যেমন কি হইতে পারে? ভর হইতে পারে, দূরত্ব হতে পারে। আমরা সবাই জানি এগুলা, যেগুলাকে শুধুমাত্র মান দিয়ে আমি ওইটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব। ঠিক আছে? ওকে। তো এই স্কেলার রাশির মধ্যে এমন কিছু স্কেলার আছে যেগুলো আসলে বিশ্বাস হয় না স্কেলার, কিন্তু আসলে স্কেলার। সেগুলা কেন স্কেলার সেগুলা নিয়ে বলব। ওগুলো আসছি সামনে। তার আগে একটু ভেক্টর রাশিটা সম্পর্কে দেখে আসি। যেমন এটা কি বললাম? এটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের ৫ কেজি। তাই তো? আচ্ছা, একটা মিনিট, একটু একটা জিনিস, হ্যাঁ, ঠিক আছে। এবং দেখো আমাদের ভেক্টর রাশি যেটা, সেটাকে সম্পূর্ণরূপে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কি, কি থাকা লাগবে? অবশ্যই এটার আমাদের যেমন মান প্লাস একক থাকা লাগবে। মান প্লাস একক এটা একটা একই জিনিস। এটা যেমন থাকতে হবে, সেই সাথে কিন্তু আমাদের অবশ্যই একটা দিক থাকতে হবে। একটা দিক থাকতে হবে। তো আমাদের হচ্ছে যেমন আমি যদি এরকম করে বলি, এগুলা 9-10 এও আসলে তোমরা একটু দেখে আসছো, জাস্ট আরেকবার একটু রিক্যাপ করা। যে হলো মনে করো আমি বললাম আমাকে
আমি ধরো আমার বাসায় গেস্ট আসছে কিন্তু আমি বাসায় নাই। এরকম একটা অবস্থা। যে হলো এটা হচ্ছে আমার বাসা এবং আমার বাসায় কোনো একজন গেস্ট আসছে কিন্তু আমি আসলে বাসাতে নাই। আমি আছি বাসা থেকে একটু দূরে। তো আমাকে ফোন দিছে যে, "বস তুমি কোথায় আছো?" আমি বললাম যে, "আমি হচ্ছে বাসা থেকে ১০ মিটার দূরে আছি। বাসা থেকে আমি ১০ মিটার দূরে আছি।" আমি এভাবে করে তাকে বললাম যে, "ভাই আমি তো বাসা থেকে ১০ মিটার দূরে আছি।" এখন দেখো সে কিন্তু এইখান থেকে আইডিয়া করতে পারবে না। এই জাস্ট সিঙ্গেল একটা ইনফরমেশন থেকে সে আইডিয়া করতে পারবে না যে আমি আসলে কোথায় আছি? আমি আসলে কোথায় আছি? কারণ আমার বাসা যেটা, আমার বাসা থেকে কিন্তু ১০ মিটার দূরত্বে কমপ্লিট একটা রেডিয়াস আছে, যেই রেডিয়াসে আমি থাকতে পারি। এই ১০ মিটার দূরত্বে এখানে থাকতে পারি, এখানে থাকতে পারি, এখানে থাকতে পারি। এরকম বিভিন্ন ১০ মিটার দূরত্বে কিন্তু আমি থাকতে পারি। হ্যাঁ, সে হয়তো এই ১০ মিটার শুনে একটা আইডিয়া করতে পারে যে আচ্ছা তার তাহলে বাসায় আসতে আর কতক্ষণ সময় লাগতে পারে। সে জাস্ট এইটুকু আইডিয়া করতে পারে। কিন্তু সে কিন্তু আমার অবস্থানটাকে লোকেট করতে পারবে না যে আমি আসলে কোথায় আছি। সে বুঝতেছে যে হচ্ছে হ্যাঁ, আমি ১০ মিটার দূরত্বে অবস্থান করছি, বাসায় আসতে হয়তো খুব তাড়াতাড়ি আমি বাসায় চলে আসব। কিন্তু সে হচ্ছে আ যদি আমাকে এখন খুঁজতে বের হয় তাহলে কিন্তু সে খুঁজে পাবে না। কারণ বা তার খুঁজতে আসলে আরো ইনফরমেশন দরকার। কারণ সে ১০ মিটার দূরত্বে এদিকেও হতে পারে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে। তাহলে এই যে রাশিটা, এই রাশিটা কিন্তু নিজে আমি যদি শুধুমাত্র ১০ বলে দিতাম, তাহলে কিন্তু এই রাশিটা শুধুমাত্র তার মান দিয়ে নিজেকে কমপ্লিটভাবে প্রকাশ করতে পারছে না। শুধুমাত্র আমি যদি এখানে বলি যে হচ্ছে আমি ১০ মিটার দূরে আছি, এইটুকু কথা বলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আমি দিতে পারছি না। তাহলে আমাকে কি বলতে হবে? আমাকে বলতে হইতে পারে যে হ্যাঁ, আমি হচ্ছে আমার এখানে একটা দোকান আছে, ওই দোকানের দিকে ১০ মিটার দূরত্বে আছি। বা আমি হচ্ছে এরকম মাঠের আ আ আমার বাসা থেকে বের হয়ে মাঠ যেদিকে, ওই দিক বরাবর তুই ১০ মিটার দূরত্বে আয়। এরকম করে আমরা কিন্তু তখন যদি বলি, তখন সে কিন্তু কমপ্লিট একটা ইনফরমেশন পেল। তো এই যে এই কমপ্লিট ইনফরমেশনটা আমি কিভাবে দিতে পারছি? আমি একটা মান বলে দিচ্ছি এবং সেই সাথে আমি তাকে একটা দিক বলে দিচ্ছি। এই ২ টা যখন একসাথে আমি তাকে প্রোভাইড করছি, তখনই কিন্তু আমি আমার অবস্থানটা ভালোভাবে প্রকাশ করতে পারলাম। বা আমার যেই বাসা থেকে আমার যে সরণটা, সেটা আমি ভালোভাবে প্রকাশ করতে পারলাম। তো ভেক্টর যেইটা, সেটা হচ্ছে আমাদের এই ভালোভাবে প্রকাশ করার জন্য এই ২ টা জিনিস কিন্তু লাগছে। একটা হলো মান প্লাস একক এবং আরেকটা হচ্ছে দিক। ওকে। তো এগুলো আমরা জানি। এগুলা নিয়ে আসলে সেরকম ঝামেলার কিছু নাই এবং কিছু ভেক্টর রাশি এবং কিছু স্কেলার রাশি এরকম যেগুলা আছে সেগুলা আমরা হচ্ছে আ একবার একটু দেখে ফেলি যে হচ্ছে কি, কি ভেক্টর রাশি আছে এবং কি, কি স্কেলার রাশি আছে। যেমন এগুলা যদি ভেক্টর রাশির কথা বলি, দেখো ভেক্টর রাশি কি, কি আছে? যে সরণ, বেগ, ত্বরণ, বল, টর্ক, সান্দ্র বল, ওজন, প্রাবল্য, এগুলা মোটামুটি আমরা কিন্তু ছোটবেলায় দেখে আসছি ক্লাস 9 এ যখন ছিলাম। যে সরণ কোনটা, বেগ কোনটা, ত্বরণ কোনটা, বল কোনটা, টর্ক, এইটা হয়তো আমরা এখনো দেখি নাই। টর্ক কোনটা, সান্দ্র বল, এটা সম্পর্কেও আমাদের আইডিয়া নাই। এগুলো আমরা দেখব। এগুলো আমরা ৪ নাম্বার চ্যাপ্টারে এই টর্ক সম্পর্কে জানবো এবং সান্দ্র বল যেটা, এটা হচ্ছে আমরা ৭ নাম্বার চ্যাপ্টারে গিয়ে জানবো। ওজন আমরা জানি। প্রাবল্য যেইটা, এটা হচ্ছে এটাও তোমরা ৬ নাম্বার চ্যাপ্টারে গিয়ে কিছু একটা আইডিয়া পাবা। এটাও হচ্ছে আসলে ফোর্স বা বলেরই একটা রূপ। ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলা জানি, এগুলা হচ্ছে ভেক্টর রাশি। এগুলাকে তার মানে কি, সম্পূর্ণরূপে এই রাশিগুলাকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে আমার কিন্তু যেমন মানও জানা লাগবে, ঠিক তেমনি এটার সাথে, সাথে আমার দিকটা কোন দিকে সেটাও আমার জানা লাগবে। ওকে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পার্টটা, এখান থেকে যে এমসিকিউ গুলায় ভুল হয় সেটা হচ্ছে ২ টা আমরা স্কেলার রাশিগুলা দেখতেছি। স্কেলার রাশি কি, কি? একটা হচ্ছে দূরত্ব, দ্রুতি, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, হ্যাঁ? এগুলা হচ্ছে যদি আমি শুধুমাত্র মানটা বলি তাহলে আমি কমপ্লিটলি বুঝে ফেলতে পারবো। যেমন আমি যদি কোনো একটা সময় বলি, সময়ের কোনো দিক-টিক এর কোনো ঝামেলা নাই। ইভেন আমি যদি টেম্পারেচারের কথা বলি যে এখন রুমের টেম্পারেচার ৩০ ডিগ্রি সেলসিয়াস, কোন দিকে ৩০ ডিগ্রি এটা কিন্তু আমার বলার দরকার নাই। রুমের টেম্পারেচার ৩০ ডিগ্রি সেলসিয়াস মানে ঠিক আছে, আমি একটা আইডিয়া পেয়ে গেছি, কমপ্লিট আইডিয়া পেয়ে গেছি। সবচেয়ে ঝামেলা যেটা হয় যে স্কেলার রাশির মধ্যে ২ টা এরকম জিনিস। একটা হচ্ছে আমাদের এই তড়িৎ প্রবাহ এবং আরেকটা হচ্ছে চাপ। এই ২ টা জিনিস আমরা আসলে সবসময় আমাদের ডেইলি লাইফে এইগুলার সাথে, সাথে দিক কথাটা প্রকাশ করে ফেলি। যে হচ্ছে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে বা আমাদের এইটার উপরে চাপ কোন দিকে কাজ করছে। এইভাবে করে বলার কারণে বা বইগুলাতেও এরকম কিছু লেখা থাকার কারণে আমাদের মাথার মধ্যে বাই ডিফল্ট ঢুকে যায় যে আচ্ছা, তড়িৎ প্রবাহ আর চাপ এরা হলো ভেক্টর রাশি। কিন্তু কখনোই এটা খেয়াল রেখো, আজকের ক্লাসের পরের থেকে যখন ভুল না হয় যে হলো তড়িৎ প্রবাহ এবং চাপ এই ২ টা কিন্তু স্কেলার রাশি। এগুলা যে আসলে পুরাপুরি স্কেলার সেটাও আসলে বলা উচিত না। ভেক্টর এবং স্কেলার এই ২ টার মাঝখানে আরেকটা জিনিস আছে বা এই আরেক ধরনের রাশি আছে যেটাকে আমরা টেনসর বলে থাকি। সেগুলা নিয়ে আমরা এখন ডিটেইলসে যাব না। কিন্তু এগুলাকে আসলে টেনসর বলা হয়। ঠিক আছে? এই তড়িৎ প্রবাহ, চাপ এগুলাকে আসলে টেনসর আ রাশি বলা হয়।
ওগুলাতে আমরা যাচ্ছি না। টেনসর কি জিনিস হাবিজাবি ওগুলার মধ্যে যাব না, আমাদের সিলেবাসে নাই। কিন্তু আমরা হচ্ছে একটু দেখি যে তাহলে টেনসরের অপশনই যদি না থাকে সেক্ষেত্রে কেন এটাকে তড়িৎ স্কেলার বলা হচ্ছে। প্রথমে আসি তড়িৎ প্রবাহটা কি কারণে আসলে এটাকে স্কেলার বলা হয়। দেখো একটু আগেই আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা কি ছিল যে হচ্ছে আমাদের এখানে একটা বল রাখা আছে, এই বলের উপরে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে এবং এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে। যদি দুইটা ফোর্স এই বলের উপরে একই সাথে কাজ করে, অর্থাৎ আমি এদিক বরাবর ডান দিকে একটা টোকা দিলাম এবং আমার কোনো বন্ধু সে এদিক বরাবর একটা টোকা দিল, তাহলে দুইটা টোকা যদি একই সাথে এই বলের উপরে প্রযুক্ত হয় তখন কিন্তু সেটা ডান দিকেও যাবে না, সেটা কিন্তু উপরের দিকেও যাবে না, সেটা কোন দিক বরাবর যাবে, মাঝখানে কোনো একটা দিকে কিন্তু সেটা চলে যাবে, মাঝখানে কোনো একটা দিকে সেটা হচ্ছে চলে যাবে। এটা আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে তুমি চিন্তা করো তড়িৎ প্রবাহের যেই ডিরেকশন বা তড়িৎ প্রবাহ কি আসলে এরকম কোনো নিয়ম মানে কিনা। দেখো মনে করো একটা তার এখানে আছে, এই তারের মধ্যে দিয়ে মনে করো এই দিক বরাবর একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং আমি ধরো বললাম যে আরেকটা তার আছে এইখানে, এই তারের মধ্যে দিয়ে এই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। মনে করো এখান থেকে একটা তার আসছিল, তারের মধ্যে দিয়ে কারেন্ট আসছিল, এখান থেকে I1 কারেন্ট আসছে এবং এই I1 কারেন্টটা এখানে দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে, এখান থেকে গেছে I2 কারেন্ট এবং এখান থেকে গেছে I3 কারেন্ট। হ্যাঁ, এরকম একটা কারেন্ট এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে গেছে। এখন আমাকে বলো তো কখনো কি এই যে দুইটা কারেন্ট, এই দুইটা কারেন্টের যদি আমি লব্ধি হিসাব করি তাহলে কখনো কি এরকম হয় যে ভাই কারেন্ট এই দিকেও যাচ্ছে এই দিকেও যাচ্ছে তাহলে মাঝখান দিয়ে কারেন্ট চলে গেল? এরকম কিন্তু কখনো হবে না। এরকম কখনো হয়? এরকম কখনো কিন্তু হয় না। তাহলে আমাদের এখানে দেখো কারেন্ট কিন্তু আমাদের ভেক্টরের যেই প্রপার্টিগুলা ছিল, যেই বৈশিষ্ট্যগুলা ছিল, যে ভেক্টরের যোগের নিয়ম, সেগুলাকে কিন্তু তড়িৎ প্রবাহ আসলে মেইনটেইন করছে না। তড়িৎ প্রবাহ ভেক্টরে কোনো বৈশিষ্ট্য আসলে শো করছে না। কারণ এখানে যদি এটা ভেক্টরের বৈশিষ্ট্য শো করতো তাহলে আমরা কি দেখতাম যে হ্যাঁ এখান থেকে এদিকে কারেন্ট আছে এদিকে কারেন্ট আছে তাহলে মাঝখান দিয়ে কারেন্ট এইদিকে বাতাসের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাবে, এরকম আমরা দেখতাম। কিন্তু বাস্তবে তো এটা কখনো হয় না এবং এটা ইম্পসিবল ব্যাপার। কারণ তারই নাই তাহলে কারেন্ট কেমনে যাবে? তো সেই ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু ভেক্টরের কোনো নিয়মকানুন মানছে না, সেই কারণে আমরা কিন্তু তড়িৎ প্রবাহটাকে বলছি এটা একটা স্কেলার রাশি। এবং তড়িৎ প্রবাহের দিক বলতে আমরা আসলে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে এর যে ধনাত্মক চার্জ, আমরা তো জানি যে চার্জের ফ্লো হওয়াটাই হচ্ছে কারেন্ট ফ্লো। তো ধনাত্মক চার্জের যে গতির দিক সেটাকেই কিন্তু আমরা তড়িৎ প্রবাহের দিক বলে আমাদের একটা প্রচলন আছে। কিন্তু বাস্তবে তড়িৎ প্রবাহের দিক কথাটা বলাটা উচিত না। এটা বলা উচিত যে হচ্ছে তোমাদের কি আ বা ধনাত্মক চার্জের গতির দিক। যদিও আমার এই চ্যানেলে যেই আমি হচ্ছে লব্ধির ইয়াতে যে আমি যে চলতড়িতের ক্লাসগুলা নিছি ওইখানে অনেকবারই তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, দিক কোন দিকে এরকম বিভিন্ন কথাবার্তা বলছি। কিন্তু ওই যে আমাদের যেটা ডেইলি লাইফের প্রচলন সেটাই আসলে ওখানে হয়ে গেছে। কিন্তু এটা সবসময় খেয়াল রেখো, দিক বলতে আসলে তড়িৎ প্রবাহের দিক বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ধনাত্মক চার্জ কোন দিক বরাবর যাচ্ছে। কিন্তু বাস্তবে তড়িৎ প্রবাহের দিক বলতে আসলে কোনো দিক নাই। এটা একটা কমপ্লিটলি স্কেলার রাশি। হ্যাঁ, আমি যদি কোনো একটা তারের মধ্যে বলি যে তারের মধ্যে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে, তার মানে আমি আসলে ওর মধ্যে দিয়ে কিরকম রেটে চার্জ ফ্লো হচ্ছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাই। ঠিক আছে? যে যদি আমার একটা তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যায়, আরেকটা তারের মধ্যে দিয়ে যদি আমাদের 10 অ্যাম্পিয়ারের কারেন্ট যায়, তাহলে আমি বুঝতে পারছি যে এই যে তারটা এর মধ্যে দিয়ে অনেক বেশি চার্জ ফ্লো হচ্ছে কিন্তু এই তারের মধ্যে দিয়ে কম পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে। জাস্ট এই আইডিয়াটা আমি পাচ্ছি। এই কারণে তড়িৎ প্রবাহ যেটা সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, এটাকে আমি একটু ছোট করে রেখে দিলাম। আমাদের গ্রুপে যে পিডিএফগুলা থাকবে ওখান থেকে এই লেখাগুলা তুমি পেয়ে যাবা। মানে আমাদের গ্রুপে জয়েন করো, তাহলে হচ্ছে যে পিডিএফগুলা এখানে আছে, আমি যে যা কিছু লিখছি সবকিছু কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবা গ্রুপের মধ্যে। ওকে, এইবার আসো আমরা হচ্ছে চাপ নিয়ে কথা বলি যে চাপ কি কারণে এটা আসলে একটা স্কেলার। দেখো চাপের যে বিষয়টা, চাপ আসলে কি নির্দেশ করে বলো তো? কারো কি মনে আছে চাপ সমান কি? চাপ এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় আগে তাই বলো মুস্তাকিম। এফ এফ বাই এ হ্যাঁ, এটাকে কি দিয়ে প্রকাশ করি আমরা চাপকে? একক পি পি দিয়ে প্রকাশ পি করি এবং পি সমান সমান, থ্যাংক ইউ সো মাচ, তাহলে পি সমান সমান কিন্তু এফ বাই এ, তাই না? পি সমান সমান এফ বাই এ, আমরা হচ্ছে এটাকে এভাবে করে প্রকাশ করছি। এখন দেখো একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল কাজ করছে লম্বভাবে সেটাকে আমরা চাপ বলছিলাম। চাপ বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইফেক্ট অফ ফোর্স। ফোর্সের একটা প্রভাবকে বুঝি আমরা। ইফেক্ট অফ ফোর্স, ইফেক্ট অফ ফোর্স, বলের একটা প্রভাবকে বুঝি। কিভাবে আমি এটা এক্সপ্লেন করছি, জাস্ট এই বলের প্রভাবটা বুঝি। এই চাপের কোনো দিক কিন্তু আমরা আসলে নাই। এটা একটা টেনসর রাশি, ওইগুলাতে যাচ্ছি না যেহেতু। আমরা এটাকে ভেক্টর স্কেলারের মধ্যে যদি কেউ বলে জিজ্ঞেস করে তাহলে এটা একটা স্কেলার রাশি। কেন এটা স্কেলার, কেন এটা দিক নাই?
এটা আসলে কি মেজার করে এটা দিয়ে আমি আসলে ডিফাইন করতে পারবো যে কেন এটার দিক দরকার নাই। দেখো, যে আমরা মনে করো একটা এক্সাম্পল এরকম নেই। মনে করো আমাদের এখানে একটা ব্লক আছে, হ্যাঁ? এবং আমি এই ব্লকটার উপরে সাপোজ আরেকটা ব্লক রাখলাম। এই ব্লকের উপরে আমি আরেকটা ব্লক রাখলাম। ধরো এরকম একটা ছোট ব্লক রাখলাম এবং আমি বললাম এই যে ব্লকটা, এই ব্লকটার যে ম্যাস সেটা হচ্ছে মনে করো 10 কেজি। এই ব্লকটার ম্যাস হচ্ছে গিয়ে 10 কেজি। তাহলে এবং এখানে এটা যতটুকু এরিয়া জুড়ে আছে এই এরিয়াটা যদি আমি জানি তাহলে কিন্তু কি পরিমাণ চাপ সে প্রয়োগ করছে সেটা আমি কিন্তু বের করতে পারবো যে F ডিভাইডেড বাই A এই পরিমাণ চাপ সেটা প্রয়োগ করছে এই তলের উপরে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি এই একই 10 কেজি ভরের এই বস্তুটা 10 কেজি ভরের এই বস্তুটা আমি একই রকম 10 কেজি ভরের আরেকটা বস্তু দিব, আরেকটা বস্তু এমন হবে যে ওইটা খুবই এরিয়া যেটার খুবই কম, একদম তীক্ষ্ণ, খুবই সূচালো একটা কি বলবো একটা কার্ড টাইপের কিছু একটা দিব, একটা কার্ড বা একটা পাত যেটা খুবই সূচালো এবং ধারালো এবং সেইটার ম্যাসও হচ্ছে 10 কেজি। সেটার ম্যাসও হচ্ছে কিন্তু কত কেজি? সেটার ম্যাসও হচ্ছে গিয়ে 10 কেজি। সরি, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। সেটার ম্যাসও হচ্ছে গিয়ে বললাম যে 10 কেজি। এইখানে একটা জিনিস যেটা দিলাম এইটারও ম্যাস হচ্ছে গিয়ে 10 কেজি। এখন আমাকে বলো তো এই যে 10 কেজি এরকম ধারালো জিনিস যদি আমি এখানে রাখি, তুমি চিন্তা করো একটা ছুরি বা একটা কিছু, এটা মনে করো কি এটা হচ্ছে আমাদের জাস্ট একটা সিম্পল একটা কাঠের ব্লক বা এরকম কিছু একটা যেটাকে আসলে ছুরি দিয়ে কাটা যায়, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই 10 কেজির একটা প্রেসার যদি এর উপরে পড়ে, এই ব্লকের উপরে পড়ে, তাহলে বলো তো এই জিনিসটা কি আর এরকম থাকবে নাকি এটা আসলে 2 ভাগ হয়ে যাবে? এই নিচের ব্লকটা 10 কেজি, চিন্তা করে দেখো 10 কেজি। এরকমের একটা ম্যাসকে যেটা খুবই তীক্ষ্ণ, এরকম একটা ধারালো আমি একটা আ ইয়া দিয়ে কি বলে ওটাকে? দা দিয়ে বা হচ্ছে আমাদের যেই ধারালো টাইপের জিনিসপত্র আছে সেগুলা দিয়ে আমি যদি এর উপরে রেখে দেই, তখন কি হবে? তখন কি হবে? এটা কি এরকম থাকবে? নাকি দেখা যাবে যে একদম এরকম ছ্যাঁত করে এটা কেটে আসছে, কেটে বের হয়ে চলে যাবে। তাই না? এটা কি মানে আমাদের এইটা যেরকম আমি রেখে দিতে পারছিলাম, এর উপরে একদম স্টেবল ছিল। এটা কিন্তু সেরকম স্টেবল রাখাটা মুশকিল হবে। দেখা যাবে যে এটা হয়তো কেটে বের হয়ে আসছে। বুঝতে পারছো? রিলেট করতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে আমাদের এইখানে যেটা জি বলছিলাম, ভাইয়া। থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে হচ্ছে এই জায়গাতে এইখানে আমাদের যেই ফোর্সটা কাজ করছে, বলতো এইখানেও কি সেই একই ফোর্স কাজ করছে না? ফোর্স সমান কি? mg/a তো। mg/a মানে ফোর্স সমান তো mg ডিভাইডেড বাই a, এটাকে আমরা চাপ বলছি। তো mgর যে ভ্যালুটা সেটা কি? এইখানেও যে পরিমাণ mg দিচ্ছে এখানেও কি এই ব্লকের উপরে সেই একই পরিমাণ mg কাজ করছে না বলতো? নাকি আলাদা mg কাজ করছে? সেম। সেম mg কাজ করছে। তাহলে যদি সেম mg কাজ করে, সেম mg যদি কাজ করে, তাহলে আমার কথা হলো যে এইখানে ২ টার জন্য এই ব্লকের উপরে কি প্রভাব একই রকম হলো না আলাদা হলো? আলাদা। আলাদা হলো। কারণ দেখো P সমান কিন্তু F/A, যদিও একই পরিমাণ mg কাজ করছে কিন্তু আগের যে A ছিল সেটা অনেক বেশি ছিল। এখানে এত বড় একটা ক্ষেত্রফল নিয়ে সেটা বলটা প্রয়োগ করতে পারছিল। কিন্তু এইবার সেটা খুবই অল্প একটা এরিয়ার মধ্যে কাজ করার কারণে আমাদের প্রেশারটা অনেক বেড়ে গেছে। তাহলে এই ফোর্সের ইফেক্টটা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি। ঠিক আছে? তো এই যে চাপ যে জিনিসটা আছে সেটা কিন্তু আমাদের ওই ইফেক্ট অফ ফোর্স এইটাকে আসলে রিপ্রেজেন্ট করছে। যেমন তুমি খেয়াল করে দেখবা, মনে করো তুমি একটা দোকানে গেছো। আজকে তোমাদের বাসায় অনেক ভালো রান্না-বান্না হইছে। তুমি দোকানে গেছো কোক নিয়ে আসতে। কোক বা স্প্রাইট যেটাই বলো নিয়ে আসতে গেছো। এখন তুমি দোকানে গিয়ে বলছো যে আমাকে হচ্ছে ২ লিটার টোটাল ৪ লিটারের ২ টা বোতল দেন। আ আ বা এবং হ্যাঁ, ২ টা কোকের বোতল ২ লিটার করে তুমি ওইটা দোকানদার তোমাকে যখন দিছে, তখন সে হচ্ছে একটা নেটের ব্যাগ ধরায় দিছে এবং সেই নেটের ব্যাগটা তোমরা জানো নেটের ব্যাগগুলা কেমন হয়? ওগুলা কিন্তু যে হ্যান্ডেলটা থাকে সেটা অনেক বেশি তোমার মানে অনেক বেশি পাতলা থাকে, অনেক বেশি চিকন থাকে। তো ওইটা ধরে তুমি যদি আনতে যাও, তখন বলো তো তোমার হাতের উপরে কি একটা দাগ বসে যায় না বাসায় আসার পরে? বা একটা ভালো রকমের একটা আ মানে লাল দাগ হয়ে যায়? এরকম দেখছো কিনা? জি ভাইয়া। হ্যাঁ। তো এই যে কিন্তু যদি সে ঐরকম একটা চিকন পাতলা আ হ্যান্ডেলের নেটের ব্যাগ না দিয়ে, সে যদি ধরো একটা ভালো ব্যাগ দিল বা ধরো একটা কাপড়ের ব্যাগ দিল এবং যেটার হ্যান্ডেলটা বেশ বড়, বেশ মোটা, তাহলে কিন্তু তোমার ওইটাকে ধরে নিয়ে আসতে এত বেশি কষ্ট হতো না।
তো দেখো একই জিনিস, দুইটা একই ম্যাসের জিনিস তুমি যখন তুলছো তখন কিন্তু তোমার হাতের উপরে নেটের ব্যাক হওয়ার কারণে বা ওই পাতলা হ্যান্ডেল হওয়ার কারণে কিন্তু হাতের উপরে যতখানি প্রেশার পড়ছে, তুমি যখন এটা পাতলা মানে যখন একটা কাপড়ের ব্যাগ নিয়ে কাজ করছো তখন কিন্তু আসলে এত বেশি ইফেক্ট পড়ছে না, অর্থাৎ তোমার হাত তখন ওরকম একটা জায়গা দিয়ে লাল হয়ে যাবে এরকম হচ্ছে না। তো এই জিনিসটাই আসলে ডিটারমিন করে হলো প্রেশার, যে আসলে ওই ফোর্সের ইফেক্টটা কেমন। হ্যাঁ, কোনো একটা অবজেক্টের উপরে যদি তুমি একটা ফোর্স দাও, তাহলে ওই ফোর্সের প্রভাবটা আসলে ওই অবজেক্টের উপরে কিভাবে পড়ছে, সেইটাই আমরা হচ্ছে এই প্রেশার দিয়ে মেজার করি। এবং এটার জন্য কোনো দিকের দরকার নাই, কারণ যে ফোর্সটা আমরা দেই এটা বলেই দেই যে তলের সাথে লম্ব বরাবর ফোর্স কাজ করছে, তলের সাথে লম্ব বরাবর ফোর্স কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রেশারটা, সেই প্রেশারটা কিন্তু একেবারে কোনো ভেক্টর না, এটা হচ্ছে কমপ্লিটলি একটা স্কেলার। যদি হয় প্রেশার হচ্ছে ধরো 50, আচ্ছা 50 প্রেশার, এটা হচ্ছে ধরো আমি এভাবে বলি যে যদি প্রেশারটা হয় 1.5 এটিএম, 1.5 এটিএম, তাহলে যেই প্রেশারটা বুঝতে পারছি, যদি আমাদের এখানে এটা 1 এটিএম হয় তাহলে কিন্তু প্রেশারটা বুঝতে পারছি যে ফোর্সের ওই ইফেক্টটা আসলে কম। বা আমি যদি এখানে নিউটন পার মিটার স্কোয়ার এভাবে বলি যে হচ্ছে এখানে আমাদের ধরো 50 নিউটন পার মিটার স্কোয়ার, 50 নিউটন পার মিটার স্কোয়ার, এইটার যেই পরিমাণ ইফেক্ট হবে, ফোর্সের যে ইফেক্টটা বা যে প্রেশারটা দিচ্ছে 10 নিউটন পার মিটার স্কোয়ার, এটা কিন্তু সেম পরিমাণে ইফেক্টটা আসলে দিচ্ছে না। তো এইটা দিয়ে দেখো, এটা মানে কিন্তু এই না যে ওই বস্তুর উপর 10 নিউটন বল কাজ করছে এরকম না, এটা মানে এরকম না যে বস্তুর উপর 50 নিউটন বল কাজ করছে এরকম না, বরং এই মানগুলা দিয়ে, প্রেশারের মানগুলা দিয়ে আমি বুঝতে পারছি যে ওই যেই তলের উপরে ফোর্সটা কাজ করছে যার কারণে প্রেশার তৈরি হলো, ওই ফোর্সের ইফেক্টটা কেমন। হ্যাঁ, যে ওই ফোর্সের ইফেক্টটা কেমন, আমাদের ওই ব্লকটা কেমন রেসপন্ড করবে। যেমন এখানে যেরকম যদি এই বস্তু হয় তাহলে এটা সেরকম কোনো সমস্যা নাই, কিন্তু যদি তীক্ষ্ণ হয় তখন এটা একদম কেটে 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 কিন্তু নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে আসলে বুঝতে পারি, রিলেট করতে পারি, বের করতে পারি। তো এটা সবসময় মনে রাখবা, তড়িৎ প্রবাহ এবং চাপ এরা সারা জীবনের জন্যে কি? এরা হচ্ছে স্কেলার। এটা নিয়ে কিন্তু মানে ভালোভাবে ইয়া করে যেও, কারণ এগুলা থেকে প্রশ্ন আসে। অবজেক্টিভে পাবা, এইচএসসিতেও এবং অ্যাডমিশনেও থাকবে। এরকম তুমি বইগুলা খুললেই দেখবা। আচ্ছা, ওকে। এইবার আসো আমরা হচ্ছে আরেকটা টপিকে যাই। আমাদের হয়তো আরেকটা স্লাইড আজকে দেখাবো। বড়জোর আরেকটা স্লাইড দেখাবো। না, আর ২ টা স্লাইড আছে। ঠিক আছে? তাইলে ক্লাস শেষ। দেখো, দূরত্ব এবং সরণ, এই ২ টা জিনিস নিয়ে একটু আলাদা করে বলার দরকার হইছে, কারণ আমাদের কিছু মিসকনসেপশন আছে, এগুলো একটু ক্লিয়ার করা দরকার। আমরা জানি দূরত্ব কোনটা, সরণ কোনটা, এটা নিয়ে আসলে কোনো ঝামেলা নাই। যে এখানে এটা আমাদের একটা অবস্থান, এটা হচ্ছে আরেকটা অবস্থান। তো যদি কেউ এরকম করে যে হলো এখান থেকে ঘুরে ফিরে সে হচ্ছে এই জায়গাতে আসলো, তাহলে এই যে পুরা যে রাস্তাটার দৈর্ঘ্য সেটাকে আমরা বলি দূরত্ব। আর সরণ কোনটা? সরণ হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত যেই দূরত্বটা, এইটাকে আমরা বলি সরণ। এবং অবশ্যই সরণের একটা দিক থাকতে হয় যদি আমি ভালোভাবে এটাকে প্রকাশ করতে চাই যে তুই ভাই ইনিশিয়াল অবস্থা থেকে কোথায় আসিস, ঠিক আছে, বা বাসা থেকে কত দূরত্বে আসিস। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ডিরেক্ট দূরত্বটা, ওইটাকে হচ্ছে আমরা সরণ বলছি। তো এখন যেইটা মিসকনসেপশন হয় সেইটা হচ্ছে যে ভাই সরণের মধ্যে কি কি থাকে? সরণের মধ্যে থাকে ২ টা জিনিস। একটা হচ্ছে থাকে মান, আর একটা থাকে হচ্ছে গিয়ে দূরত্ব। আরেকটা থাকে হচ্ছে কি দূরত্ব। এখন যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে বেশিরভাগই একটা মিসকনসেপশন নিয়ে থাকে। সেটা হলো বলে যে সরণের মানটাকে বলে নাকি দূরত্ব। সরণের মানকে বলে দূরত্ব। বলো তো এই কথাটা কি ঠিক নাকি ঠিক না? কি মনে হয় তোমাদের? সরণের মানকে দূরত্ব বলে, এটা কি ঠিক? ভাইয়া ভুল। হ্যাঁ, ভুল। আচ্ছা ফারিহা, তোমার কিন্তু মাইকে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। একটু দেখো। আচ্ছা, ওকে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। দেখো এটা কিন্তু ভুল। কেন ভুল? এটা জানো অলরেডি, তাও আমি সবার জন্যই বলে রাখছি। যে হলো আমাদের এখানে কিন্তু এই যে ভেক্টরটা, মানে আমাদের যেই সরণটা, সেই সরণটা কোনটায়? পিঙ্ক কালার দিয়ে যেটা আঁকছি এটা হচ্ছে সরণ। তো সরণের মান কতটুকু? সরণের মান কিন্তু ধরো এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্ব, এটা হয়তো হবে 10 কিলোমিটার। সাপোজ এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্ব, এটা যদি হয় 10 কিলোমিটার, তাহলে এই সবুজ লাইনটার যে দৈর্ঘ্য, এই যে সবুজ লাইনটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা তো ভাই জীবনেও 10 কিলোমিটার না। এটা তো অবশ্যই এটার থেকে অনেক অনেক বেশি, অনেক 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 বেশি। তো সেটা কত হইতে পারে? সেটা হইতে পারে হয়তো 60 কিলোমিটার, 60 কিলোমিটার। তাইলে দেখো সরণের যেই মান, এই মানটা কিন্তু কখনোই দূরত্বকে নির্দেশ করে না। ঠিক আছে? আচ্ছা সরি, আমি এখানে ভুল লিখছি। সরণ ২ টা জিনিস থাকে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। একটা হচ্ছে মান এবং একটা হচ্ছে দিক।
এবং স্মরণের মানটাকে কখনোই কিন্তু দূরত্ব বলে না। এটা ভালোভাবে খেয়াল রেখো যে স্মরণের মান কখনোই দূরত্ব না। এটা অনেক গাইড বইতে আছে যে হচ্ছে স্মরণের মানকে দূরত্ব বলে, কখনো না। ঠিক আছে? স্মরণ যেটা, স্মরণের ২ টা জিনিস আছে, একটা মান একটা দিক, এবং এর যেই মান সেটা যে দূরত্বের মানের সাথে মিলেই যাবে এটার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু একটা কেসে মিলবে। একটা কেসে মিলবে। সেটা কোনটা? যদি কখনো এরকম হয় যে এখান থেকে আমাদের কোনো একটা বস্তু, সেটা হচ্ছে মনে করো একদম সোজা ট্রাভেল করলো, এখান থেকে সেটা এই পর্যন্ত গেল, একদম আসলেই সেটা এভাবে গেল, এবং স্ট্রেট লাইনে যখন যাবে, একটা বস্তুর গতিপথ যখন স্ট্রেট লাইন হবে বা সরল রৈখিক হবে, তখন কিন্তু তার যে দূরত্ব এবং তার যে স্মরণ, দুইটার মানই আসলে একই রকম হবে। কারণ তুমি যখন এখান থেকে এখানে যাচ্ছ, যদি এটা হয় 10 কিলোমিটার, তাহলে তোমার স্মরণের মানও হচ্ছে 10 কিলোমিটার, এবং তুমি আসলেই যেহেতু এই রাস্তা ট্রাভেল করে 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 তারপর এখানে গেছো, তাহলে এই দৈর্ঘ্যটাও হবে হচ্ছে 10 কিলোমিটার। তাহলে এটা একমাত্র তখন সত্য, স্মরণের মানকে আমরা দূরত্ব বলতে পারি শুধুমাত্র কখন? যখন আমাদের এইটা, আমাদের কোনো একটা বডি সেটা যদি স্ট্রেইট লাইনে যায়, সরল রৈখিক বরাবর যায়, তখনই আমরা একমাত্র এটাকে বলতে পারি যে হচ্ছে ঠিক আছে, স্মরণের মানকে দূরত্ব বলে। কিন্তু এই কেস ছাড়া অন্য কখনোই কিন্তু স্মরণের মানকে দূরত্ব আমরা বলতে পারবো না। ওকে। এবং আমরা হচ্ছে যেমন এরকম একটা এক্সাম্পল দেখানো যায় যে মনে করো আমাদের এদিক বরাবর কোনো একটা গাড়ি গেল, এবং তারপরে সেটা হয়তো এদিক বরাবর গাড়ি গেল। তো সাপোজ এরকম হলো যে হচ্ছে এটা এদিক বরাবর সে গেছে হচ্ছে 12 কিলোমিটার, এবং এদিক বরাবর সে গেছে হচ্ছে ধরো 5 কিলোমিটার। সাপোজ গেছে হচ্ছে 5 কিলোমিটার। তাহলে তার যেই টোটাল দূরত্ব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাইতে তার যে টোটাল দূরত্ব, সেই দূরত্বটা কত? এই দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 12 প্লাস 5, এবং সেটা হচ্ছে 17 কিলোমিটার। এটা হলো তার দূরত্ব। আর আমি যদি স্মরণ বের করতে চাই, তাহলে কি করব? ইনিশিয়াল থেকে ফাইনাল, আদি থেকে শেষ, সব সময় এটা ইয়া রাখতে হবে, আদি থেকে শেষ, ইনিশিয়াল থেকে ফাইনাল। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, কেউ বলতে পারবা? ভাইয়া 13। 13। হ্যাঁ, এটা আমরা ওই যে পিথাগোরাস দিয়ে করে ফেলছি, তাই তো, 13 কিলোমিটার। তাহলে এইটা হচ্ছে স্মরণ। হ্যাঁ, তাহলে স্মরণের যেই মান সেটা 13, এটা কখনোই কিন্তু দূরত্বকে নির্দেশ করছে না, একমাত্র তখনই নির্দেশ করবে যখন এটা স্ট্রেইট লাইন হবে। হ্যাঁ, অমিত অ্যান্সার দিছিল চ্যাট বক্সে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। একটা মিনিট, আমাদের আর 2টা স্লাইড হয়তো আছে যেগুলো আমরা দেখব। রাইট 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 হ্যাঁ, এবার আসো আমরা দেখে ফেলি যে হচ্ছে ভেক্টর রাশির কিছু ধর্ম। এইটা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি যে ভেক্টর রাশির কি কি ধর্ম আছে, কি কি বৈশিষ্ট্য আছে। রাশি কোনগুলা? যেগুলাকে পরিমাপ করা যায়। আমরা কোন রাশি নিয়ে কথা বলছি? পুরা চ্যাপ্টারটা কি নিয়ে? ভেক্টর রাশি নিয়ে। অর্থাৎ আমরা হচ্ছে এমন ধরনের রাশিগুলা নিয়ে কথা বলবো যে এই রাশিগুলার, এই যে মিশু দাগাদাগি করতেছে, দাঁড়াও আমি একটু অ্যানোটেশনটা অফ করে দিই, ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স। আচ্ছা, ওকে, ক্লিয়ার অল ড্রয়িংস। হ্যাঁ, ওকে। তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে এমন ধরনের রাশিগুলা নিয়ে কথা বলবো যে রাশিগুলার মানও আছে এবং দিকও আছে, বা মান আছে দিক আছে, এটা বলার থেকে এটা বলা উচিত যে হচ্ছে যে রাশিগুলোকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানও জানা লাগে, দিকও জানা লাগে। ঠিক আছে? তো সেই ভেক্টর রাশিগুলার কিছু ধর্ম আছে, এই ধর্মগুলা নিয়ে আমরা এখন দেখব যে মান এবং দিক থাকতে হবে। ঠিক আছে? মান থাকতে হবে এবং দিক থাকতে হবে, এটা আমরা আগেই দেখছি। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সমজাতীয় হতে হবে। যখন আমরা যোগ করব, যোগ করার বেলায় সমজাতীয় হতে হবে। যোগ করার সময়, যোগ করার সময়, আচ্ছা লেখাটা মনে হয় একটু ইয়া হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু ওই টাইপ করে লিখি, দাঁড়াও। এটা হচ্ছে যোগ করার সময়, এটা হবে হচ্ছে গিয়ে যোগ করার সময়। এক মিনিট, কালো কই, কালো কালো কালো, হ্যাঁ রাইট, ঠিক আছে। তো এখানে এটা মাথায় রেখো যে সমজাতীয় হতে হবে কখন? যোগ করার সময় এটা সমজাতীয় হতে হবে। সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে সিম্পল, যে মনে করো আমি যদি স্কেলারের বেলায় এটা ব্যাখ্যা দেই, সাপোজ কখনো কি এরকম তুমি করতে পারবা যে হচ্ছে আমাদের এখানে একটা ব্লক রাখা আছে, এই ব্লকের ম্যাস তোমাকে কেউ বলে দিল যে ভাই ম্যাস হচ্ছে 30 কেজি, সাপোজ বলে দিল ম্যাস হচ্ছে 30 কেজি, এবং এটার যেই দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা হচ্ছে মনে করো 2 মিটার সাপোজ। তাহলে আমার বলো তো, এই 30 কেজির সাথে আমি কি 2 কখনো যদি যোগ করেও ফেলি, হ্যাঁ ভুলে মনে করো যোগ করে ফেলছি, তাহলে এইটাকে কি কোনো কিছু আমি আসলে, এটা কি কিছু প্রকাশ করে? এটা কি আসলে মানে কোনো কিছুকে সিগনিফাই করবে আসলে 30 আর 2 যোগ করলে? না ভাইয়া। না ভাইয়া। করবে না। তাহলে আমাদের এইখানে এই যে এই 2টা রাশি কিন্তু সমজাতীয় না। তাহলে যোগ বিয়োগ করার সময় এটা একটু বলে রাখি যে যোগ বিয়োগ করার সময়, বিয়োগ করার বেলাতেও তাই, বিয়োগ করার সময় আমাদের এগুলাকে সমজাতীয় হতে হবে। কিন্তু গুণ করার সময় আবার সমজাতীয় হওয়ার দরকার নাই। কারণ আমরা তো ধরো 2টা স্কেলার রাশিকে গুণ টুন এগুলা তো করতে পারি,
তাই না? যেমন তোমরা যখন কাজ দেখছো, কাজ আমি যদি ভেক্টরের কথায় যাই, যে কাজ যখন দেখছো তখন কিন্তু আমরা ২ ধরনের ভেক্টর রাশিকে তখন যোগ করছি। তখন গুণ করছি, সরি। W = ছিল কি? F * S। তো তখন হচ্ছে আমাদের F একটা ভেক্টর রাশি, S একটা ভেক্টর রাশি, এদেরকে কিন্তু গুণ করছি। ২ টা কিন্তু সমজাতীয় না। কিন্তু সমজাতীয় কখন হওয়া লাগবে? যোগ এবং বিয়োগের সময় তাদেরকে সমজাতীয় হতে হবে। যেমন স্কেলারের ক্ষেত্রে হইল, ঠিক তেমনি যখন ভেক্টর করব তখনও কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে একটা ব্লক রাখা আছে, এই ব্লকের উপরে মনে করো এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে এবং কেউ বলে দিল যে এই দিক বরাবর একটা ভেলোসিটি কাজ করছে। ভেলোসিটি মানে কি? বেগ কাজ করছে, এদিক বরাবর একটা বেগ কাজ করছে। বলো তো এদের লব্ধি কত? কখনো এইটার কিন্তু লব্ধি বাইর করতে যাও না, কারণ এই দুইটা কি সমজাতীয় রাশি? এই দুইটাকে কখনো আমরা কিন্তু যোগ করতে পারবো না, কারণ এফ একটা সেপারেট রাশি, ভি একটা সেপারেট রাশি। ঠিক আছে, এই দুইটাকে আমি কখনো কিন্তু আলাদা আলাদা করে যোগ করতে পারবো না। এখানে যদি ফোর্সের কিছু থাকতো তখন আমি দুইটাকে যোগ করতে পারতাম, বা আমাদের এইটাতে যদি ভি এর কিছু থাকতো, তোমার বেগ টাইপের কিছু থাকতো, তখন আমি এটাকে যোগ করতে পারতাম। কিন্তু কখনোই আলাদা আলাদা এরকম রাশি থাকলে আমরা কিন্তু যোগ করতে পারবো না। তাহলে অবশ্যই সমজাতীয় হতে হবে যখন আমরা যোগ বিয়োগ করব। এবং যোগ বিয়োগটা জ্যামিতিক নিয়মে হয়। জ্যামিতিক নিয়মটা কেমন সেটা নিয়ে আমরা আসলে বেশ কিছু সূত্র আছে, সেগুলো দেখব। যে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, যেমন এখানে আমরা যখন দুইটা ভেক্টর যোগ করছি, এখানে যেমন আমাদের 12 কিলোমিটার আর 5 কিলোমিটার আমরা কি করলাম? ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত যে যোগ করলাম, আমরা কিন্তু এটা 12 আর 5 যোগ করি নাই। এটা হইছে যেটা, এটা স্কেলার রাশি বের হইছে, কিন্তু আমাদেরকে একটা অতিভুজ বের করে তারপরে কাজ করা লাগছে যে আসলে সরণ কত। সরণ মানে তো আদি থেকে শেষ, তাহলে সেই ক্ষেত্রে এই আদি থেকে শেষ পর্যন্ত যে এই রাস্তাটা, সেই দূরত্বটা কত, এটা কিন্তু আমাদের জ্যামিতিক উপায় বের করা লাগছে পিথাগোরাস দিয়ে। তো ওই হিসাবে আর কি, যে হচ্ছে আমাদের যোগ বিয়োগ সবসময় জ্যামিতিক নিয়মে হবে। গুণের কথা যেটা বলছিলাম, গুণ আছে 2 রকমের গুণ। একটাকে আমরা বলি হচ্ছে স্কেলার গুণ, আর একটাকে বলি হচ্ছে ভেক্টর গুণ। এটা আমরা দেখব। এই জিনিসগুলো আসলে খুব ভালোভাবে তুমি ফিল করতে পারবা যখন আমি চ্যাপ্টারের পরে আবার চেষ্টা করব এই জিনিসগুলোকে নিয়ে আসার। ঠিক আছে, তখন আসলে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বা ধর্মগুলো সম্পর্কে আরো ক্লিয়ার একটা আইডিয়া পাবা যে আসলে কি বলতেছি, কি বুঝাচ্ছি। গুণ 2 রকমের আছে। এক ধরনের গুণকে আমরা বলি স্কেলার গুণ, আরেক ধরনের গুণকে আমরা বলি ভেক্টর গুণ। তো স্কেলার গুণ যেগুলো হয়, স্কেলার গুণ যখন আমরা করি তখন আমরা যেই রাশিটা পাই, মানে গুণফল যেটা আসে, সেটাও একটা স্কেলার প্রোডাক্ট হয়। সেটা একটা স্কেলার প্রোডাক্ট হয়। এটাকে আমরা আদর করে ডট গুণও বলে থাকি, ডট গুণ। আদর করে ডট গুণ বলে থাকি বা স্কেলার গুণ বলে থাকি। আর ভেক্টরকে আমরা ক্রস গুণ বলে থাকি আদর করে, ক্রস গুণ বা ভেক্টর গুণ। ঠিক আছে, ভেক্টর গুণ বা ক্রস গুণ। তো এই ভেক্টর গুণের বৈশিষ্ট্য হলো যে এটা এমন এক ধরনের গুণ, এই গুণটা করার পরে আমাদের দুইটা ভেক্টর রাশি, তাদের যে রেজাল্টটা হয় বা তাদের যে প্রোডাক্টটা হয়, সেই প্রোডাক্টটা হয়ে যায় ভেক্টরের। ভেক্টর একটা প্রোডাক্ট আমরা পাই, আর এখানে আমরা স্কেলার একটা প্রোডাক্ট পাই। ঠিক আছে, তো এই 2 ধরনের গুণ আছে, এগুলো আমরা দেখব। উপাংশে ভাগ করা যায়, সেগুলো একটু বলছিলাম, এখন আর ওগুলো নিয়ে আসবো না। আর যোগের কিছু সূত্র আছে, বন্টন সূত্র, বিনিময় সূত্র, সংযোজন সূত্র, এগুলো আসলে আমরা একটু সামনে আগাই, তাহলে এগুলো বলতে কি বোঝাচ্ছে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবো। এবার এটা আমাদের লাস্ট টপিক, এটা একটু দেখে ফেলি, যে হচ্ছে আমাদের জ্যামিতিকভাবে যদি আমি একটা ভেক্টরকে প্রকাশ করতে চাই। ভেক্টর তো আমরা বুঝলাম যে হচ্ছে ভাই ঠিক আছে, ভেক্টর হলো আমাদের মান আছে, দিক আছে, সব কিছু আছে। এখন আমি ভেক্টরকে প্রকাশ করতে চাই, তো 2 ভাবে প্রকাশ করার অপশন আছে। একটা হলো আমি কি জ্যামিতিকভাবে বা রেখা ছবি এঁকে প্রকাশ করতে চাই, আর একটা হলো আমি খাতায় যখন লিখব তখন আমি কিভাবে করে প্রকাশ করব। মানে আমি যখন ইকুয়েশন লিখছি ভেক্টরের, তখন তো আমি নিশ্চয়ই ছবি এঁকে এঁকে ইকুয়েশন বানাবো না, তাই না? তখন আমাদের একটা লেটার লাগবে, ওই লেটারের একটা স্পেশাল কোনো একটা কিছু থাকা লাগবে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এটা একটা ভেক্টর রাশি নির্দেশ করছে। তো ওইটা কিভাবে, এটা নিয়ে আমরা এই স্লাইডে দেখব। যে হচ্ছে দেখো, 2 ভাবে প্রকাশ করার অপশন। একটা হলো জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের সাহায্যে। এটা আমাদেরকে হচ্ছে ফিল করতে হেল্প করবে যে হ্যাঁ, আসলে ভেক্টরগুলা যখন 2টা ভেক্টর কাজ করছে তখন মাঝখান দিয়ে যাচ্ছে বা কোন দিক দিয়ে যাওয়া উচিত, এটা আমাদের ওইভাবে বুঝতে হেল্প করবে, ছবি আঁকাতে হেল্প করবে, এবং এটা হচ্ছে আমাদের বিভিন্ন ইকুয়েশনের ক্ষেত্রে এগুলা কাজে লাগবে। যে একটা ইকুয়েশন যখন বিল্ড আপ করবো, তখন আমাদের ওখানে যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেইগুলা আমাদেরকে দেয়া লাগবে, বা ওই ভ্যারিয়েবলগুলোকে প্রকাশ করার জন্য আমাদের এই প্রতীক বা চিহ্নের প্রয়োজন হবে। তো দেখো, জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য আমরা নর্মালি এটাকে একটা অ্যারো দিয়ে প্রকাশ করি। আমরা যখন ভেক্টরকে প্রকাশ করি জ্যামিতিকভাবে, তখন আমরা একটা সিম্পল একটা অ্যারো দিয়ে প্রকাশ করি। এরকম একটা অ্যারো সাইন দেই, যে একপাশে কোনো তীর চিহ্ন থাকবে না, আরেক পাশে একটা তীর চিহ্ন থাকবে, এবং যেই পাশে কোনো তীর চিহ্ন নাই, এই পাশটাকে আমরা বলে থাকি আদি বিন্দু। এইটাকে আমরা বলে থাকি আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। আর এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলে থাকি শেষ বিন্দু। শেষ বিন্দু। অনেকে এটাকে আদর করে ডাকে পা, আর এটাকে আদর করে ডাকে মাথা। হ্যাঁ, এরকম মানে
বিভিন্ন নামে নামকরণ করা আছে, কিন্তু মাথায় রেখো একটা ভেক্টরে সবসময় দুইটা এন্ড থাকবে, দুইটা প্রান্ত থাকবে। একটা প্রান্ত হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, আর একটা হচ্ছে শেষ বিন্দু বা ফাইনাল পয়েন্ট। একটা পা বলে বা এটাকে মাথা বলে, যাই হোক। তো এইভাবে করে সিম্পলি আমরা কিন্তু একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে আমরা কি দেখছি যে একটা ভেক্টর রাশির মধ্যে দুইটা জিনিস জরুরি। একটা হলো তার মান, একটা হচ্ছে তার দিক। একটা হচ্ছে তার ম্যাগনিটিউড বা মান, এবং আরেকটা হচ্ছে তার দিক। এখন যখন আমি এটাকে জ্যামিতিকভাবে প্রকাশ করে বেড়াচ্ছি, যখন আমি এটাকে জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করছি, তখন খেয়াল রেখো যে মনে করো এটা তো আমরা একটা ভেক্টর, এইটাকে আমি একটা নাম দিলাম, মনে করো এই ভেক্টরটার নাম দিলাম, ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। এবং যখন আমি এরকম সিম্বল দেই, তখন আসলে এই এর উপরে একটা এরকম তীর চিহ্ন দেয়া হয় ভেক্টর হিসেবে এটাকে প্রকাশ করার জন্য, এরকম একটা তীর চিহ্ন দেয়া লাগে। তো আমাদের এইখানে যেই পা এবং মাথা ছিল এবং আমাদের এখানে এ একটা ভেক্টর, এই এ ভেক্টরটা কখন আসলে পরিবর্তন হয় দেখো। বলতো একটা ভেক্টর রাশি কখন পরিবর্তন হতে পারে? যদি তার মান চেঞ্জ হয় তখন সে পরিবর্তন হয়ে যাবে, যদি তার দিক চেঞ্জ হয় তখন সে পরিবর্তন হয়ে যাবে, অথবা যদি মান এবং দিক দুইটাই পরিবর্তন হয়ে যায় তাহলেই কিন্তু ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যাবে। এটা বলতে আসলে কি বোঝাচ্ছি দেখো। মনে করো আমাদের এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমি কপি করে নিয়ে আসলাম, এই ভেক্টরটাকে আমি কপি করে নিয়ে আসলাম। তো এই যে ভেক্টরটা, এটা কিন্তু আমাদের এ ভেক্টরই আছে, এটা আমাদের এ ভেক্টরই আছে। এখন সবার আগে দেখে আসি ছবিতে মানটা আমি কিভাবে প্রকাশ করছি আর দিকটা আমি কিভাবে প্রকাশ করছি। দেখো এইটা যেহেতু আমাদের একটা ভেক্টরের ছবি, তো ভেক্টরের দিকটা আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এটা তো কারো কোনো কনফিউশন নাই যে ভাই যেদিকে ভেক্টরটা কাজ করছে ওই দিক বরাবর আমি তীর চিহ্ন দিয়ে দিব। তাহলে ভেক্টরের দিকটা আমরা তীর চিহ্ন দিয়ে বুঝতেছি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন মানটা আমরা কি দিয়ে বুঝি? মানটা বুঝি হলো ভেক্টরটার দৈর্ঘ্য দিয়ে। এই যে ভেক্টরটা আমি আঁকলাম, যদি আমি কখনো ওই একই ছবির মধ্যে এই সাইজটা একটু ছোট করে ফেলি, তখন কিন্তু আমি এটাকে আর এ ভেক্টর বলতে পারবো না, এটাকে আমার একটা নতুন নাম দেওয়া লাগবে। কারণ এ ভেক্টরের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্যটা আমি যখন পরিবর্তন করে ফেললাম, তার মানে আমি কিন্তু তার মান পরিবর্তন করে ফেললাম। তাহলে খেয়াল রেখো যে ভেক্টরের মানটা দিয়ে আমরা কিন্তু তার দৈর্ঘ্যটাকে প্রকাশ করছি। ঠিক আছে, কোনো দুইটা ভেক্টর যদি পাশাপাশি থাকে, মনে করো এইখানে একটা ভেক্টর আছে, এইখানে একটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর দিয়ে যদি তোমাকে বলা হয় কোনটার মান বড়, এ ভেক্টরের মান বড় না বি ভেক্টরের মান বড়, তাহলে বলো তো কার মানে কোন ভেক্টরটার মান বড় হবে? এ ভেক্টর। এই ভেক্টরটার এই মান বড় vector। হবে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা দিয়ে বুঝলাম যে হচ্ছে মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আমি আর এ ভেক্টর কখনোই বলতে পারবো না, এটার একটা নতুন নাম দেওয়া লাগবে, এটাকে আমি বললাম মনে করো বি ভেক্টর। এবং মনে করো আমরা এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকেই নিলাম, এর মানের কোনো চেঞ্জ করলাম না, অর্থাৎ আমি এর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন করলাম না, কিন্তু সামহাও আমি এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, তখনও কিন্তু আমি এই ভেক্টরটাকে আর এ ভেক্টর বলতে পারবো না। তখন আমাকে এটার একটা নতুন নাম দেওয়া লাগবে। সাপোজ, আচ্ছা এটা আমার মাথা দিয়ে ঢেকে গেছে, আমি মাত্র দেখলাম। এই যে দাঁড়াও, হ্যাঁ, মনে করো এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা ছিল সেটাকে আমি এরকম এরকম বাঁকায় ফেলছি। ঠিক আছে, তাহলে যখন বাঁকায় ফেলছি তখন তোমরা হচ্ছে এই ভেক্টরটার দৈর্ঘ্য এর মতনই, কিন্তু দিকটা যেহেতু একরকম নাই তাই এটাকে আমার অন্য একটা নাম দেওয়া লাগবে। এইটাকে আমি মনে করো নাম দিলাম এটা হচ্ছে সি ভেক্টর। বিও দিতে পারবো না কারণ বি তো দৈর্ঘ্যে ছোট এবং দিকও আলাদা, তো সেই ক্ষেত্রে আমি এইটা কিন্তু ভিন্ন ভেক্টর হয়ে যাচ্ছে। আবার একইভাবে দেখো, যদি আমার এরকম হয় যে এ ভেক্টর নিছিলাম বা একটা ভেক্টর সেটা দৈর্ঘ্য ছোট বা দৈর্ঘ্য বড়, আবার এটা হচ্ছে অন্য একটা দিকে কাজ করছে, তখন কিন্তু এটাকে আমার সেপারেট অন্য একটা নাম দেওয়া লাগবে, এই ভেক্টরটারই আমার একটা অন্য নাম দেওয়া লাগবে, সেটা হয়তো এ হবে না, বিও হবে না, সিও হবে না, এটার একটা নতুন নাম দিলাম, এটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে বুঝতে পারছো আশা করি যে যদি আমাদের দিকটা কি দিয়ে বোঝাচ্ছিলাম, দিকটা বোঝাচ্ছিলাম তার অ্যারো সাইনটা দিয়ে, অ্যারো সাইনটা দিয়ে আমরা তার দিক বুঝতে পারছিলাম যে ভেক্টরের দিকটা কোন দিকে। তাহলে ভেক্টরের মান আর দিক থাকে, যদি আমি একটা ভেক্টরকে পরিবর্তন করতে চাই তখন আমার মানও পরিবর্তন করা লাগবে, দিকও পরিবর্তন করা লাগবে, এবং মানটা আমরা ছবি এঁকে প্রকাশ করি দৈর্ঘ্যের সাহায্যে, আর দিকটা আমরা প্রকাশ করি তার অ্যারো সাইনের সাহায্যে। ঠিক আছে, তাহলে এভাবে করে জ্যামিতিকভাবে কিন্তু আমরা দুইটা ভেক্টরকে প্রকাশ করব। এবং আরেকটা যেটা বলছিলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে একই ছবিতে মনে করো দুইটা ভেক্টর আছে, একটার দৈর্ঘ্য দেখলা ছোট আর একটার দৈর্ঘ্য দেখলা বড়, তার মানে কিন্তু এই পরের যে ভেক্টরটা, এই পরের ভেক্টরটার কিন্তু আমাদের মান অবশ্যই অবশ্যই বেশি। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু আবার এটার সাথে কম্পেয়ার করতে যেও না, অবশ্যই তারা সমজাতীয় হতে হবে। যে এইটা যদি হয় 10 নিউটন তাহলে এটা কখনোই কিন্তু 5 নিউটন না, এটা 8 নিউটন না, ইভেন 10 নিউটনও না, এটা হয়তো বড়, এটা হয়তো মানে যাই হোক 10-এর থেকে বড় হবে, হয়তো 12 নিউটন হতে পারে, হয়তো 15 নিউটন হতে পারে, অর্থাৎ যেটাই হোক না কেন এইটার থেকে মানে কিন্তু বড় হবে। কিন্তু
কখনো কি আমরা দুইটা ভিন্ন রাশির মধ্যে তুলনা করতে পারি? যে আমি কি এটা কখনো বলতে পারি যে একটা ফোর্স সেটা 10 নিউটন বল এই জিনিসটা বড়? 10 নিউটন বল বড় নাকি 5 মিটার পার সেকেন্ড বেগ বড়? এইটার সাথে কিন্তু এইটার তুলনা কখনোই হবে না, কারণ দুইটা সম্পূর্ণ সেপারেট রাশি। ঠিক আছে, দুইটা সম্পূর্ণ সেপারেট রাশি। তো এই 10 নিউটনের সাথে কখনোই কিন্তু আমি 5 মিটার পার সেকেন্ড এই জিনিসটার কম্পেয়ার করতে পারবোই না। ঠিক আছে, তাহলে এটার কম্পেয়ার হবে না। মানে আমরা সমজাতীয় সবকিছুর তুলনা করছি এই দৈর্ঘ্যের সাহায্যে। সিম্পল রাখো জিনিসটা, যে হচ্ছে আমাদের এখানে যখন একই ভেক্টর, এটা হলো 10 নিউটন, তাহলে আমি যদি 15 নিউটনের কিছু আঁকতে চাই ভেক্টর যেটা একই দিকে হয়তো কাজ করছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে 10 নিউটনের যে সাইজটা দিছি তার থেকে আমাকে বড় সাইজ দিতে হবে, এবং পারফেক্ট আইডিয়াল হচ্ছে সমানুপাতিকভাবে বড়। যে এইটা যদি আমার ধরো 10টা ছোট ছোট একক ঘর দিয়ে এই 10 নিউটনের বল আমি দেখাই, তাহলে 15 নিউটন দেখানোর জন্য আমাকে অবশ্যই সমান সমান 15 ঘর একক দেখাইতে হবে এখানে। ঠিক আছে, ওকে, এক্সেলেন্ট। এইবার আসো আমরা প্রতীক বা চিহ্নের দ্বারা, অর্থাৎ বইতে আমি যখন সমীকরণ লিখব, যখন বিভিন্ন ম্যাথ ট্যাথ করবো, তখন তো নিশ্চয়ই আমি এরকম ছবি আঁকে বুঝাবো না। ছবি এঁকে বুঝালে কি হবে নাকি? না তো, আমার তো একটা সমীকরণ দেখানো লাগবে, সমীকরণের ভ্যালু ট্যালু বসানো লাগবে, আমাদের একটা প্রতীক দরকার, একটা চিহ্ন দরকার, যেটা দেখে আমি সহজে বুঝে ফেলতে পারবো হ্যাঁ এই বসে স্কেলার আর এই বসে হলো ভেক্টর। তাহলে ভেক্টরকে হিসেবে প্রকাশ করার জন্য আমরা একটা রাশিকে কিভাবে করে এক্সপ্রেস করি, হ্যাঁ সেটা এখন দেখাচ্ছি। যে মনে করো এ হচ্ছে আমাদের একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরকে যখন আমি খাতায় লিখব তখন কয়েকভাবে লেখা যায়। একটা হচ্ছে যে আমি এর উপর একটা তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারি এটা একটা ভেক্টর, অথবা আমি এটার উপর একটা দাগ দিয়ে বোঝাইতে পারি এটা একটা ভেক্টর, অথবা এই আমি নিচে একটা দাগ দিয়ে বোঝাইতে পারি এটা একটা ভেক্টর। কমনলি এই তিনটা বেশি ইউজ হয়, কিন্তু বইগুলাতে সাধারণত এইটাকেই ব্যবহার করা হয়েছে। অথবা বইতে আরেকটা রকমও দেখবা যে একটা ভেক্টরকে প্রকাশ করার জন্যে ওই লেটারটা, যেই লেটারটা দিয়ে ভেক্টর রাশিটাকে প্রকাশ করা হচ্ছে সেইটাকে একটু বোল্ড করে দেওয়া হয়, ওটাকে একটু মোটা করে দেওয়া হয়, জাস্ট এভাবে করে দেওয়া, উপরে কোনো তীর চিহ্ন নাই, কিচ্ছু নাই। যদি কখনো দেখো কোনো একটা বইয়ের মধ্যে একটা রাশি সেটা বোল্ড করে দেওয়া আছে, কোনো একটা সিম্বল এটা বোল্ড করে দেওয়া আছে, তখন বুঝবা যে ওইটা দিয়ে আসলে তারা ভেক্টর রাশি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে করে নর্মালি খুব একটা থাকে না, তাও আমি দেখছি কিছু জায়গায় আছে যে বোল্ড করে ভেক্টর বোঝাচ্ছে, বেশিরভাগই আসলে এইভাবে করেই থাকে, এবং এরকম আসলে খুব একটা দেখা যায় না। কিন্তু তোমরা 9-10 যখন হায়ার ম্যাথের ভেক্টর করছো তখন হয়তো এরকমভাবে তোমরা প্রকাশ করছো যে ভেক্টরের নিচে সাইন দিয়ে, কিন্তু ইউজুয়াল প্র্যাকটিস যেটা ইন্টারে করে মানুষ সেটা হচ্ছে এটা দেয়, আর বইগুলা এটা ইউজ করে। আমরা খাতায় কখনোই এরকম ভেক্টর ইউজ করব না, খাতায় সবসময় আমরা ভেক্টর লিখলে এইভাবে করে সেটাকে ইউজ করব। মানে বুঝতে পারছো তো, যে একটা ভেক্টরের তো নাম দেওয়া লাগবে, এইটার নাম দিলাম যে এ ভেক্টর, এটার নাম দিলাম যে বি ভেক্টর, এটার নাম দিলাম যে সি ভেক্টর। তো আমি যখন খাতায় লিখবো তখন এটাকে আমি কিভাবে করে প্রকাশ করব সেটাই আসলে এখানে বললাম, যে এরকম এ লিখে যদি আমি এরকম দেই তাহলে আমি বুঝে যাব ও আচ্ছা এ ভেক্টর, তার মানে এটা ছবিটা হচ্ছে হবে এইরকম, দৈর্ঘ্য হবে এরকম আর দিক হবে এই দিক বরাবর। ও আচ্ছা বি ভেক্টর, তাহলে বি ভেক্টর মানে কোনটা, যখন আমি বি লিখবো তখন সবাই বুঝে যাবে আচ্ছা বি ভেক্টর, তাহলে ছবি দেখি বি কোনটা, বি হচ্ছে এই যে যেটার মান হচ্ছে এতটুকু এবং দিক হচ্ছে ডান দিক বরাবর। সি কোনটা, সি হচ্ছে একইভাবে যার দৈর্ঘ্য হলো এরকম এবং দিকটা যার এই দিকে। তো আমি জাস্ট ভ্যালুটা লিখে, মানে ওই সিম্বলটা লিখেই আমি কিন্তু প্রকাশ করে ফেলতে পারছি, সিম্বলটা লিখেই প্রকাশ করে ফেলতে পারছি যে আসলে আমাদের ভেক্টরটা কোন ভেক্টরটা নিয়ে আমি কাজ করছি, বা কোন ভেক্টরটা আমাদের সমীকরণে লেখা আছে। ঠিক আছে, ওকে। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভেক্টরের মান, আমরা যদি একটা ভেক্টরকে এভাবে করে প্রকাশ করি, একটা ভেক্টর সেটাকে মনে করো আমি দুই পাশে মডুলাস সাইন দিয়ে প্রকাশ করলাম, তো এইরকম করে যখন প্রকাশ করা হয় তখন সেটা আসলে ভেক্টরের মান নির্দেশ করে, ভেক্টরের মান নির্দেশ করে। অথবা যখন আমরা হচ্ছে ভেক্টর রাশিটাকে শুধুমাত্র এভাবে লিখি তখনও আমরা বুঝি যে হলো এটা ভেক্টরের মানটাকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে ভেক্টরের মান প্রকাশ করার জন্য যদি আমি সিম্বল আকার ইউজ করতে চাই তাহলে আমি এখানে একটা এ ভেক্টরের উপরে অ্যারো দিব এবং দুই পাশে পরম মান দিব, অথবা আমি শুধুমাত্র ভেক্টরটাকে এভাবে করে লিখে রাখবো। যেমন ফোর্স যখন লিখবো তখন যদি আমি কখনো এরকম লিখি তার মানে বুঝবা যে ফোর্সটার মানটা নির্দেশ করছি। ঠিক আছে, ফোর্সটার মানটাকে নির্দেশ করছি। আর যদি উপর একটা সিম্বল দিই তখন বুঝবা যে এটা আমি ভেক্টর রাশিটাকে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার ছিল। আমরা ইনশাল্লাহ আবার আগামী পরশুদিন এই টপিকগুলোতে চলে যাব, বিশেষ কিছু ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। হ্যাঁ, মুস্তাকিম হ্যান্ড রেজ করছো, বলো। আচ্ছা ভাইয়া, ক্ষেত্রফল কেন ভেক্টর রাশি? আচ্ছা, এটাই আসবো। ক্ষেত্রফলটা কেন ভেক্টর রাশি, এটা আসলে আমাদের মাঝে মাঝে এমন কিছু ইকুয়েশনে এমন কিছু প্যারামিটার বের করে আনার দরকার হয় যেগুলোর জন্য আমাদেরকে ক্ষেত্রফলটাকে দিক হিসেবে চিন্তা করা লাগে, এবং ক্ষেত্রফলের একটা দিক আছে
আমরা এই জিনিসটা না ভেক্টর গুণ যখন পড়বো তখন আসলে এটাকে আরো ডিটেইলসে আমরা বলতে পারবো। এখনই এটা নিয়ে ডিটেইলসে বলা যাবে না। যে আমরা যখন ভেক্টরের গুণ করি তখন যেটা হয়, একটা সামান্তরিকের মনে করো ২টা বাহু আছে, এরকম ২টা বাহু আছে। তো আমরা যখন এটার ভেক্টর গুণ করি তখন দেখা যায় সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। এবং এই এ ভেক্টর এবং বি ভেক্টর, এই ২টা ভেক্টরকে আমি যখন গুণ দিচ্ছি, যখন আমি ২টা ভেক্টরকে গুণ দিচ্ছি, ভেক্টর গুণ দিচ্ছি, তখন এই ভেক্টর গুণফলটা আমি কি বলছি, ২ ধরনের গুণ আছে, একটা স্কেলার গুণ, একটা ভেক্টর গুণ। যখন ভেক্টর গুণ দেই তখন কিন্তু যে প্রোডাক্টটা পাই বা যে রেজাল্টটা পাই সেটা একটা ভেক্টর রাশি হয়। তো আমরা যখন এইরকম সামান্তরিকের ২টা বাহু, যার ২টা বাহু ২টা ভেক্টর, এরকম ২টা ভেক্টরের মধ্যে ভেক্টর গুণ দেই, তখন আমরা দেখা যায় এরিয়া পেয়ে যাই। এবং গুণফল যেহেতু আমি ভেক্টর গুণ দিছি, তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট পাই বা ভেক্টর গুণফল পাই, মানে গুণফলটা ভেক্টর রাশি হয়। তো সেই ক্ষেত্রে আসলে এরিয়াটা আলটিমেটলি ভেক্টর রাশি হয়ে যায়, কিন্তু এগুলো আসলে ডিফাইন করা। আসল উত্তর হচ্ছে এটা ডিফাইন করা। এরিয়াটা কেন ভেক্টর, এটা আসলে ডিফাইন করা। কেন কেন এভাবে ডিফাইন করা? কারণ আমরা দেখব যখন আমরা চৌম্বক ফ্লাক্স টাইপের জিনিসপত্র পড়ব, চৌম্বক প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, তড়িৎ ফ্লাক্স, এরকম কিছু আমাদের এরকম কিছু রাশি আছে যেগুলো পড়ার সময় আমাদেরকে আসলে ইকুয়েশনটা ব্যালেন্স করার জন্য আমাদের এরিয়াটাকে আসলে ভেক্টর হওয়া লাগে। এবং এটাই আসলে মেইন কারণ যে আসলে তখন ওই ইকুয়েশনটাকে মানে সিম্পল করার জন্য বা ইকুয়েশনটাকে আসলে মানে মোর রিলায়েবল করার জন্য আমাদের এরিয়াটাকেও ভেক্টর হিসেবে কনসিডার করা লাগে। তো সেই ক্ষেত্রে আসলে এরিয়াটা একটা ভেক্টর রাশি। খুব ভালো একটা পয়েন্ট তুলছো, আমি এটাকে একটু লিখে রাখি, না হলে এটা ঝামেলা হবে। ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এবং এটা আবার সব সময়ের জন্য যে ক্ষেত্রফলটাকে আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি এটাও না। যেই সমস্ত ইকুয়েশন আমাদের দরকার সেই সমস্ত ইকুয়েশনগুলোতে আমরা ক্ষেত্রফলটাকে ভেক্টর হিসেবে চিন্তা করি। যেমন সবসময় মনে রাখবা, কখনোই কিন্তু রিয়েল লাইফে যা ঘটছে সেইটার বাইরে আমরা থিওরি নিয়ে আলাপ করি না। আমি একটু সহজ করে কথাটা বলি, যে কখনোই মানে আসলে থিওরি কেন লাগে? থিওরিটা লাগে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জিনিসগুলোকে ভালোভাবে ফিল করার জন্য, বোঝার জন্য এবং আরও নতুন কিছু ইনোভেট করার জন্যে। যে আমি এক্সিস্টিং থিওরিটা জানি, তাহলে আমি এটা যদি জানি তাহলে আমি আগে লেখাপড়া করে একটা নতুন জিনিস বের করব, তারপরে আমি ওটা মাঠে গিয়ে অ্যাপ্লাই করব। তো বাস্তবে যে জিনিসগুলা হচ্ছে সেইগুলাকে প্রকাশ করার জন্যেই কিন্তু আমাদের থিওরিটা, হ্যাঁ, এবং থিওরিটা আগে ডেভেলপ করা হয়েছে ওই জিনিসগুলো দেখেই। তারপরে কিন্তু আমাদের আস্তে আস্তে ওইখান থেকে যে রেজাল্টগুলো আমরা পেলাম, সেই রেজাল্টগুলো আমাদের একটা জিনিস মিন করছে, বা সেই রেজাল্টগুলো হচ্ছে আমাদের কোনো একটা আমাদের একটা একটা সিগনিফিক্যান্ট কোনো একটা কিছু প্রকাশ করছে। তো এই জন্য এরিয়া যে বিষয়টা, যেমন এইখানে কিন্তু আমাদের যেই এরিয়ার এফ বাই এ যেটা, সে এখানে এরিয়াটা কিন্তু ভেক্টর হিসেবে আছে, এখানে এরিয়া ভেক্টর হিসেবে আছে। কিভাবে আছে দেখো, এফ ইজ ইকলস টু, আমি কি লিখবো, এফ ইজ ইকলস টু পি ইন্টু এ লিখবো। তো এফ তো একটা ভেক্টর রাশি, তাহলে এটাও কি একটা একটা ভেক্টর রাশি। তো এই পি স্কেলার হওয়ার পরেও এ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই পুরাটাই আসলে একটা ভেক্টর রাশি হয়ে গেছে, ঠিক আছে? তো এরিয়াটা যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা আসলে এটাকে ক্ষেত্রফল হিসেবে ব্যবহার করে ফেলি বা করে রাখি, এবং নর্মালি মোস্ট অফ দ্য কেসেই আসলে ক্ষেত্রফলটাকে ভেক্টর হিসেবেই কনসিডার করা হয়, ঠিক আছে? আমরা এটা দেখব এবং আমরা গুণে যখন যাব তখন আসলে প্রমাণও দেখব যে হ্যাঁ, ক্ষেত্রফল আসলেই একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এটার একটা প্রমাণও দেখব আমরা। ওকে, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, মুস্তাকিম বলো। আচ্ছা ভাই, এমন কি হয় যে মানে সরণ এদিকেও গেছে ওইদিকেও গেছে আর কর্ণ বরাবর আরেকটা সরণ হয়েছে? হ্যাঁ, হতে পারে, কোনো সমস্যা নাই, তাতে কি হয়েছে? আচ্ছা, ওইগুলো আমরা আসবো, এগুলো তো যোগের মধ্যে পড়ে যাবে, আস্তে আস্তে আসি। তুমি ওই যে রেকর্ড টেকর্ড দেখছো তো, এই জন্য হচ্ছে বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আসবো, আমরা ওইগুলোতে আসবো। এই আজকের লেকচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো ভাস্কর। ভাইয়া, ভেক্টরের প্রকাশের ওই স্লাইডটা নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ দাঁড়াও, চলো যাই। ভেক্টরের প্রকাশ, হ্যাঁ বলো। ভাইয়া, এক্ষেত্রে শুধু যে এ পয়েন্ট মানে এ দিয়ে ওটার উপর যদি তীর চিহ্ন দেই, হুম 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 সাধারণত আমরা যে ভেক্টর প্রকাশ করি, হ্যাঁ যেমন ওখানে তো আমরা জানতে পারি যে ভেক্টরের আদি বিন্দু কোনটা শেষ বিন্দু কোনটা, যেমন এবি ভেক্টর। হুম 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 এখানে যদি শুধু এ দিয়ে প্রকাশ করি তাহলে এটা একটা বিন্দু ভেক্টর বোঝাচ্ছে না আসলে, মানে হুম হুম এভাবে কি হুম, না প্রকাশ না না করা না না, ঠিক? দেখো এইখানে এভাবে করে প্রকাশ করা যায়, এভাবে করে প্রকাশটা করা যায়। যেমন ধরো আমি যদি তোমাকে কখনো বলি যে হচ্ছে ধরো আমাদের কোনো একটা বাহু, মনে করো এখানে কোনো একটা বাহু রাখা আছে, এখানে কোনো একটা বাহু রাখা আছে, তো আমি তো এই বাহুটার একটা নাম দিতে পারি। এই বাহুটার একটা, যেমন আমি যদি এভাবে করে বলি যে এ বি একটা বাহু, সেটা ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এই বাহুটার আমি একটা নামও তো দিতে পারি।
তাই না? যে এই বাহুটার নাম হইতে পারে এটা হয়তো এ বাহু, বা এটাকে আমি হয়তো স্মল বি দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে বি বাহু। বি বাহু বললে আমি বুঝে যাব এটা হলো এই সাইডের। এইটা জাস্ট ওই ভেক্টরের একটা নাম প্রকাশ করছে। ঠিক আছে? যে আমাদের যেমন নাম বললে আমরা বুঝতে পারি যে অমুককে ডাকা হইছে, ঠিক তেমনি এখানেও জিনিসটা ওরকম যে কোনো একটা ম্যাথের মধ্যে যদি তোমার এ কথাটা থাকে, তার মানে ওই এটা দিয়ে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট দিকের ভেক্টরকে নির্দেশ করছে। ঠিক আছে? এটা সবসময় যে ওই শূন্য ভেক্টর হইতে হবে এরকম না। বুঝতে পারছো? আবার এভাবে করে প্রকাশ করা হয়। তুমি যেটা বললে ওইভাবে হয় না তা না। মনে করো এটা ও, এটা হচ্ছে পি। তো এই এ ভেক্টর আর ওপি ভেক্টর একই। এই ওপি ভেক্টর এভাবে করেও প্রকাশ করা হয়, আবার এ ভেক্টর এভাবে করেও প্রকাশ করা হয়। বুঝতে পারছো ভাস্কর? জি ভাইয়া। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার আমাদের এইটা দিয়ে আমি জাস্ট নামটাকে প্রকাশ করছি যে এটার আসলে নামটা কি। ঠিক আছে? এবং আরেকটা বিষয়ও আছে, সেটা হচ্ছে যে আচ্ছা ওইগুলো আমরা আসবো, আস্তে, আস্তে আসবো। তবে আমাদের এইটা দিয়ে শুধুমাত্র আমরা যে নামটা, সেটার নামটা বুঝতেছি, আর এটাকে এছাড়াও ওপি যেটা তুমি বললা যে আলাদা, আলাদা ২ টা পয়েন্ট দিয়ে নির্দেশ করা, সেভাবেও আমরা এটাকে নির্দেশ করতে পারি। সমস্যা নাই। ওকে, তাইলে আজকের লেকচার এই পর্যন্ত থাকলো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন মাথায় আসছে না, তাইলে আমাকে সরাসরি ইনবক্স করো। ইনশাআল্লাহ অ্যান্সার ভাইয়া দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ বলো আনোয়ার। ভাইয়া শুরু থেকে একটু স্লাইড গুলো একবার দেখালে ভালো হয়। আমি প্রথম ১৫ মিনিট পাইনি তো এই জন্য ভাইয়া আর শোনো, এইগুলো সব রেকর্ড আছে। আমি এখনই রেকর্ড আপলোড দিয়ে দিব ইউটিউবে, ওখান থেকে দেখে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে ওকে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমি রেকর্ডটা অফ করছি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।